এখন ছাড়বে, আর পুরো গ্রামের মানুষ তোকে মারতে মারতে এই গ্রাম থেকে তাড়িয়ে দিবে। কেন? আমি কি করছি? না করলেও করবি, মানে? দেখতে থাক। এই কথা বলে বৃষ্টি জোরে একটা চিৎকার দিল, এরপর নিজের শরীরের কাপড় নিজেই ছিঁড়তে লাগলো। বাহ, হারামি ছাগলের 3 নম্বর বাচ্চা। হাসতে লজ্জা লাগে না তোর? হাসতে আবার লজ্জাও লাগে? আগে জানতাম না তো। মাথায় তালা দিলি কেন? শখ যাচ্ছে তাই। আমার মাথা কি সরকারি? হ্যাঁ অবশ্যই। তোর সাথে কথা বলাটাই আমার পাগলামি। তো বলছিস কেন? আর বলবো না। এই কথা বলে নিলাম মুখ ভেঙসি কেটে ক্লাসের দিকে চলে গেল। আমি হাসতে হাসতে উল্টো দিকে রওনা হলাম। ও হ্যাঁ, আগে আসেন পরিচিত হয়ে নেই। আমি হলাম ওবায়দুল ইসলাম, বাবা মায়ের দ্বিতীয় সন্তান, তবুও খুব আদরের। মানে আমার একটা বড় আপু আছে, কয়েক মাস হলো বিয়ে দিয়েছি। আপুর বিয়েটা খুব ভালো ঘরেই হয়েছে। আমার দুলাভাই অনেক ভালো। আমি এবার নিউ 10-এ পড়ি। আমার আব্বু রিক্সা চালায় আর আম্মু বাসার কাজ করে। এই নিয়েই আমার দিন মোটামুটি পার হয়ে যায়। আর একটু আগে যার সাথে ঝগড়া করলাম, ও হচ্ছে আমার আত্মার আত্মা, নাম নীলা। ক্লাস 5 থেকে আমরা একসঙ্গে পড়ছি। স্কুলের বেশিরভাগ সময় আমরা ঝগড়ায় মেতে থাকি। ঝগড়া না করলে আমাদের দিন কাটে না। আজকে বেশি কিছু করি নাই, শুধু মাথায় একটা টালা মারছি। ভালোবাসি নাকি বন্ধুত্ব সেটা জানি না, তবে ওর প্রতি আমার অনেক দুর্বলতা। একদিন কথা না বললে ভালোই লাগে না। আমি নিজে এখন খুব কনফিউজড হয়ে আছি। ও আমার আসলে কে হয়, এটা নিয়েই আমার মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। তো যাই হোক, আমি এসে একটা টেবিলে বসে পড়লাম। মানে আমাদের স্কুলটা আবার নতুন করে করছে, নতুন বিল্ডিং হচ্ছে, সেখানে বেঞ্চ রাখা আছে। আমি ওখানেই বসে পড়লাম, নীলাকে নিয়ে ভাবছি। তখন পাশ থেকে নীলার কণ্ঠ ভেসে আসলো। আমি তাকে দেখি, নীলা দাঁড়িয়ে আছে। ওই ওবায়দুল, হ্যাঁ বল। এইদিকে আয়। তুই আয়। আসতে বলছি, আসবি। যাচ্ছি। আমি আর কিছু না বলে বসা থেকে দাঁড়িয়ে নীলার দিকে হাঁটতে লাগলাম। নীলার মুড দেখছি আজ খুব ভালো। ঘটনা কি বল। একটু রুমে আয় না। কেন? আয় না। চল। তারপর আমি নীলার সাথে ক্লাসরুমে চলে গেলাম। রুমে ঢুকতেই নীলা বলল, এই অঙ্কটা করে দে তো। খাতা দে। আমি নীলার কাছ থেকে খাতা নিয়ে অঙ্ক করে দিলাম। ক্লাসে আমার রোল হচ্ছে 1 আর নীলার রোল 2। নীলা তেমন অঙ্ক পারে না, পারে বলতে একটু ইংরেজি। আমি ক্লাসে অঙ্ক খুব ভালো পারতাম, তাই সবাই আমার কাছ থেকে অঙ্ক করে নিত। আমি কোনো প্রাইভেট পড়তাম না, ওরা অনেক প্রাইভেট পড়তো। আমি শুধু ক্লাসের পড়াটা মনোযোগ দিয়েই পড়তাম, তাহলেই প্রাইভেট পড়া হয়ে যেত। এজন্য ক্লাসের স্যার আমায় অনেক সাহায্য করতো। আমার বাবা রিক্সা চালায়, তেমন টাকা পয়সা দিতে পারতো না। স্যারেরা আমার পড়াশোনা ভালো দেখে অনেক জায়গায় আমার ছাড় দিত। স্যারদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা আছে। স্যারেরা সাহায্য না করলে আমি এত দূর আসতে পারতাম না। পড়াশোনায় ভালো ছিলাম, এই সূত্রে সবাই আমার প্রতি গুরুত্ব দিত। আমি নীলাকে অঙ্কটা করে দিয়ে বসে আছি। আমার পাশে বসে থেকে নীলা অঙ্ক করছে। ভুল হলে আমি বলে দিচ্ছি, বা ভুলে গেলে আমি বলে দিচ্ছি। এমন সময় ক্লাসে চলে আসলো রাসেল। রাসেল হলো এই কলেজের সবচেয়ে হ্যান্ডসাম আর বড়লোক ছেলে, সব মেয়ের ক্রাশ। বর্তমান সমাজে তো ক্রাশ হওয়ার জন্য মনের দরকার পড়ে না, শুধু টাকা আর ময়দা মাখা সুন্দরী হলেই যথেষ্ট। তো সেই অনুযায়ী রাসেলের সব ছিল, তাই সবাই ক্রাশ খেত। আমার আর নীলার সম্পর্ক সে একদম মানতে পারতো না। কেন পারতো না সেটা আমি জানি না, তবে যখনই সুযোগ পায় আমায় একদম গা ধুইয়ে ছাড়ে। আমিও কম কিসের, আমিও সুযোগ পেলে একদম মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে দিই। জানি না আজ সে কোন উদ্দেশ্যে আসছে। বাহ বাহ, ক্লাসে একা একা বসে তো ভালোই হচ্ছে। হচ্ছে মানে কি বলতে চাচ্ছ? বুঝতে পারছেন না মিস্টার? রাসেল, তুমি অযথা এসব কি বলছো? আরে ডার্লিং, ঠিক কথাই তো বলছি। মুখ সামলে কথা বলো। আরে বাহ বাহ, তাই নাকি? হ্যাঁ, এটা তোর প্রেমিকা তাও না? তো কি তোর প্রেমিকা? না, আমার বন্ধু। ওবায়দুল, তুই চুপ করবি? কি? ও তো ওকে যাতা বলে যাচ্ছে আর আমায় চুপ করতে বলছিস? না, তেমন কিছু না। তো কেমন? আরে বিষয়টা বোঝার চেষ্টা কর। হয়ে গেছে বোঝা, থাক তুই। একথা বলে আমি উঠে হাঁটতে লাগলাম। ক্লাস থেকে বেরিয়ে আসলাম, সামনে স্যারকে দেখলাম আমাদের ক্লাসে আসছে। আমি কোনো কিছু না বলে সোজা হাঁটতে লাগলাম। স্যার কিছু একটা বলতে চাইলো, আমি কোনো পাত্তা দিলাম না, সোজা নিচে চলে আসলাম। সেখান থেকে নদীর পাড়ে এসে বসলাম। আমাদের গ্রামের মধ্যে দিয়ে ছোট্ট একটা নদী পার হয়ে গেছে, নদীটার নাম, তো সেই নদীর পাশেই আমাদের ছোট্ট মাদ্রাসা। নদীর পাড়ে বসলেই প্রাণটা জুড়িয়ে যায়। মন মাতানো বাতাস, আতাল পাতাল পানির ঢেউ, চারিদিকের পাখিরা খেলা করছে।
জেলেরা মাছ ধরছে, ছোট ছোট বাচ্চারা নদীতে লাফ দিচ্ছে। ছোটবেলায় আমিও লাফ দিতাম। আমার বাসা নদী থেকে প্রায় 4 কিলোমিটার। তো আমি মাদ্রাসা আসার পর বন্ধুদের বাড়ি থেকে লুঙ্গি নিয়ে পরে নিতাম, আর মাদ্রাসার ড্রেস খুলে রাখতাম। তারপর লুঙ্গি পরে নদীতে গোসল করে চলে আসতাম। নদীর পাশে এক বড় বট গাছ ছিল, সেই গাছে উঠে ওখান থেকে লাফ দিতাম। খুব মজা হতো। বিট লেগে সাঁতরে নদী পার হতাম। যখন নদী ভরা পানি থাকতো তখন মাঝখানে গিয়ে সবাই হাঁপিয়ে যেতাম, আর যাওয়া সম্ভব হতো না। আর যখন অল্প পানি থাকতো তখন নিমেষে পার হয়ে যেতাম। দিনগুলো কেমন যেন তাড়াতাড়ি পার হয়ে গেল। আসলে ছোটবেলার দিনগুলো খুব মজার ছিল, আর সেই দিনগুলোর কথা এখন বড্ড মনে পড়ে। নদীর পাড়ে বসে থেকে নদীর মায়াবী নাচ দেখছিলাম, বাতাসে ঢেউ তুলছে, একদিকে ঢেউ আরেকদিকে লাগছে। দৃশ্যটা খুব সুন্দর ছিল। এমন সময় আমার পাশে বসে অনুভব পেলাম কাউকে, মনে হলো কেউ যেন আমার পাশে বসছে। সামনে থেকে চোখ ফিরিয়ে পাশে তাকিয়ে দেখি নীলা আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। সে জানে তার হাসির প্রতি আমি দুর্বল, আর সেই সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমি তাকে এই সুযোগ দেবো না বলে মুখ ফিরে নিলাম। এমন পরিবেশে প্রিয় মানুষটার হাসি খুব মিষ্টি লাগে, মনের কোনো দাগ কাটে। আমারও কাটলো, কিন্তু সেটা বালি চাপা দিলাম। মন বলছে আর একটু তার দিকে তাকিয়ে থাকি, কিন্তু রাগ দেখাবো বলে তাকালাম না। মনকে মানিয়ে নিলাম, বললাম একটু পর ঠিকই দেখতে পাবো, সাথে আদরও পাবো বটেই। এই ওবায়দুল, আমি কোনো কথা বললাম না, অন্যদিকে তাকিয়ে থাকলাম। এই জানো, তবুও কিছু বললাম না। আসলে আমরা বেস্ট ফ্রেন্ড তো, তাই আমাদের মাঝে সব ভাষাই চলে। মনে মনে হাসলাম। শোন না, আর কোনোদিন এমন হবে না। রাসেল একটা লুচ্চা ছেলে, ওকে খুব বকছি। আর কোনোদিন আমার সঙ্গে লাগবে না। কেন বলছিস? যা ওর সাথে কথা বল। কেন? তোরা তো আবার খারাপ ছেলেদের বেশি পছন্দ করিস। কথা ভুল নয়, তবে আমার মনে হয় তোর থেকে খারাপ এই পৃথিবীতে নেই। হয় আমি খারাপ, যা এখান থেকে। আরে সরি বললাম তো। শর্ত? দেখ, অনেক হয়েছে, এবার চল, নয়তো ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিব। সাহস আছে তোর? আমার সাহস দেখবি? এই দেখ। কথা বলতে দেরি, ধাক্কা দিতে দেরি হলো না। শালা কি মেয়ে রে বাবা, বলতে না বলতেই ধাক্কা দিয়ে দিল। আমি তো ধবাস করে পানিতে পড়ে গেলাম। শার্ট প্যান্ট সব গেল। এসব গেলে যাক, সমস্যা নেই, কিন্তু হাতে একটা ঘড়ি ছিল, এটাও গেল। এই তুই সত্যি সত্যি কেন ধাক্কা দিলি? আমার সাহস দেখতে চাইলি না, তাই। এবার আমি বাসায় কেমনে যাব? আমি কি জানি, আমি তো গেলাম। টাটা। এ নীলা শোন, বল। আমায় পড়ার জন্য কিছু এনে দে, নয়তো আমি বাসায় কেমনে যাব? পারবো না, শর্ত। আমি যাই। ওকে যা, আর কোনোদিন কথা বলবি না। যাচ্ছি যাচ্ছি। এই কথা বলেই নীলা চলে গেল। আমি আমার মতো সাঁতার কাটতে লাগলাম। নীলার বাসা এখানেই, কয়েক ধাপ দিতে হবে। তাই আমার বলাতেই সে চলে গেল, আর আমি জানি সে কিছু একটা করবে। আমি সাঁতার কাটছিলাম, কিছুক্ষণ পর নীলা একটা লুঙ্গি আর একটা শার্ট হাতে নিয়ে পাড়ে এসে হাজির হলো। কিরে, শার্টটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। শর্ত? সত্যি করে বল, এটা কার? কার আবার? তোর মানে নেই? একদিন এখানে গোসল করে শার্ট রেখেই চলে গিয়েছিলি। ও, মনে পড়ছে। ভাবছিলাম তোরে আর দিব না, আমার কাছেই রাখবো। তুই কি করবি? আমার বরকে পরিয়ে দেব। হারামি, নে উঠে আয়। আরেকটু। লাঠি খাবি কিন্তু। উঠছি, কি আর করার, পারে পেতনি দাঁড়িয়ে আছে, না উঠলে খবর খারাপ হয়ে যাবে। তাই আর দেরি না করে উঠে পড়লাম। উঠে এসে শার্ট খুলে রাখলাম, আর নীলের হাত থেকে গামছা নিয়ে মাথা মুছতে লাগলাম। এরপর গা মুছে লুঙ্গিটা পরে নিলাম। মনে হচ্ছে লুঙ্গিটা ওর বাবার। নে ময়না, এবার আমার জামা কাপড় ধুয়ে নে। এই বাঁদর, এই, আমায় কি তোর বউ পাইছিস? শুধু এই কাজের জন্য হলে হতে পারে। আমার বয়ে গেছে, সর। তুই সর, লাগবে না ধোয়া। তারপর আমি ধুয়ে নিলাম। নীলা এসে শুধু আমার শার্ট ধুয়ে দিল। তারপর দুজনে নীলার বাসায় এসে আমার শার্ট প্যান্ট রোদে দিলাম। ক্লাস করবি? হয়, এই লুঙ্গি পরে ক্লাস করব। তাহলে থাক, আমি বইগুলা নিয়ে আসি। এই কথা বলেই নীলা স্কুলে চলে গেল। আমি নীলার বাসের সামনে দাঁড়িয়ে রইলাম। একটু পর বই নিয়ে এসে হাজির হলো ম্যাডাম। আমার বই নিয়ে আমি রওনা হলাম। নীলার কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে হাঁটতে লাগলাম। এই লুঙ্গি পরে ক্লাসের বই নিয়ে হাঁটতে একটা লজ্জাও লাগছিল, কিন্তু কিছু করার নেই। বই না নিয়ে গেলে রাতে পড়বো কেমনে, তাই বই সাথে নিতেই হলো। কিছুক্ষণ হাঁটার পর বাসায় এসে পৌঁছলাম। দরজা দিয়ে ঢুকতে আম্মু আমার এমন অবস্থা থেকে বুঝে গেল। আজকেও নিশ্চয়ই নদীতে গোসল করেছিস? আমি কি আর সাথে করছি? তোকে না নিষেধ করেছি? আরে আম্মু, আমার দোষ নেই, সবই নীলা পেতনির দোষ। এখন তো ঘর তো সবই।
ও আমায় ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিচ্ছে। মিশা কথা একদম বলবি না। সত্যি বলছি। হুম, তুই যে কত সত্যি বান্দা সেটা আমার খুব ভালো করেই জানা আছে। দূর, কেউ আমায় বিশ্বাস করে না। এমন বিরক্তিকর ভাব নিয়ে ঘরের দিকে চলে গেলাম। ঘরে এসে বইগুলো টেবিলে রাখলাম আর খাটের উপর শুয়ে পড়লাম। আমাদের মাটির, তাই মাটি আমাদের একমাত্র এসি। কারেন্ট ছিল, কিন্তু 4 মাসের বিল পরিশোধ করতে পারিনি বলে লাইন কেটে দিছে। লাইন লাগাতে অনেক টাকা লাগবে, তাই আর লাগানোর ক্ষমতা হয়ে ওঠে নাই। সেজন্য এইভাবেই আছি। একদিন আমি সব কিছু ঠিক করে দেব। আমার বাবা মা একদিন মাথা তুলে বাঁচতে পারবে, বড়লোকদের মতো ঘুরবে। আমি যখন লেখাপড়া শেষ করে চাকরি করব, তখন আম্মু আব্বুকে অনেক সুখে রাখবো, একটু কষ্ট পেতে দেবো না, আর এই কষ্টের ভেতর থাকতেও দেবো না। একবার শুধু আমি লেখাপড়া শেষ করে চাকরি পাই, তারপর দেখাবো আমার বাবাও সবার মতো চলতে পারে, কারো থেকে কম নয়, কারো পাট খেতে খেতে হবে না। শুয়ে শুয়ে সব ভাবছিলাম, এর মধ্যে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। হঠাৎ আম্মুর ডাক কানে ভেসে আসলো। একটু ভালো করে শুনতে বুঝলাম আম্মু খাওয়ার জন্য ডাকছে। পেটে তো খিদে ঠিকই আছে, কিন্তু চোখ বলছে আর একটু ঘুমা। পেট শান্তি তো দুনিয়া শান্তি, এটা ভেবে উঠে পড়লাম। বাইরে এসে পানি দিয়ে হাত মুখ ধুয়ে খেতে বসলাম। আব্বু কই? কাজ করছে। এত দুপুরেও কাজ শেষ হয় নাই? কার কাজ করছে? চেয়ারম্যানের। ওর কাজে কেন যায়? হ্যাঁ, গরুর মতো মানুষকে খাটিয়ে নেয়, আবার টাকা দেওয়ার সময়ও কম দেয়। বাবা, কাজ না করলে আমরা খাবো কি? তাই বলে গরুর মতো খাটতে হবে? শুধু আজকেই তো দেরি করছে। আমি জানি না, আব্বুকে বলবা ওই চেয়ারম্যানের কাজে যেন আর না যায়। তা কি করে হয় বল? কাজের মানুষ কাজে যাবে না? রিক্সা আসছে, রিক্সা চালাবে। রাস্তায় নিয়ে কি এখন তেমন ভাড়া হচ্ছে না? না হোক, এত রোদে এভাবে সারাদিন কাজ করলে আব্বুর অসুখ হবে। আমি মানা করছি, কিন্তু আমার কথা শুনলে তো। আজকে আসুক, এ কথা বলে আমি খেতে লাগলাম। খাওয়া দাওয়া করে ঘরে গেলাম, আরাম করার জন্য খাটে গায়ে এলিয়ে দিলাম। দুপুর গড়িয়ে বিকেল আসলো, তবু আব্বু আসলো না। আমি বিকেলে বের হলাম, রাস্তা দিয়ে হাঁটছিলাম। এমন সময় সামনে দেখলাম একটা বৃদ্ধ লোক রাস্তা পার হতে চাচ্ছে। এক ধাপ এসে আবার পিছনে ফিরে যাচ্ছে। আমাদের গ্রামের এটা সব থেকে বড় রাস্তা, তো এটাতে জ্যাম বেশি। ঠিক মতো পার হতে পারলে খবর খারাপ হয়ে যাবে। তো দেখলাম বৃদ্ধ লোকটা রাস্তা পার হবার অনেক চেষ্টা করলো, কিন্তু পারলো না। এক ধাপ আসলে 2 ধাপ পিছনে যাচ্ছে। বিষয়টা দেখে আমি থেমে থাকতে পারলাম না, সাথে সাথে হেঁটে সেই বৃদ্ধ লোকটার কাছে গেলাম। কাছে গিয়ে লোকটার হাত ধরলাম আর বললাম, দাদু চলেন, আমি আপনার রাস্তা পার করে দিচ্ছি। বৃদ্ধ লোকটা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসলো, মনে হচ্ছে আমায় দোয়া করলো। আমি এবার লোকটার হাতে ধরে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম। আমার দিকে দেখে কিছু গাড়ি থেমে গেল, ফলে আমি তাড়াতাড়ি পার হওয়ার সম্ভাবনা পেলাম। কিন্তু মাঝখানে আসতেই হঠাৎ একটা বাইক চলে আসলো। আমি লোকটার হাত ধরে টান দিলাম, ফলে লোকটার প্রচুর, মানে একটুর জন্য বাঁচলো, নয়তো এতক্ষণে অবস্থা শেষ হতো। এটা দেখে সবাই তো অবাক। আমার খুব রাগ হলো, রাগে লাল হয়ে পিছনে তাকলাম। আর যা দেখলাম তাতে আমার চোখ কপালে উঠে পড়লো। বাইকে একটা লোক হেলমেট পরে আছে। ভালো করে তদন্ত করে দেখলাম এটা মেয়ে। এবার তো আরো অবাক, মেয়ে হয়ে বাইক চালায়, দুনিয়াস কোথায় সি। কদিন পরে তো ছেলেরা মেয়েদের চাকর হবে। তো যাই হোক, মেয়েটাকে দেখে আমার আরো রাগ হলো। আমি সামনে এসে নিলাম ঝাড়ি। এই মেয়ে, হেলমেট পরে কি অন্ধ হয়ে গেছেন? আল্লাহ কি আপনার চোখ দেয় নাই? মেয়েটা কোনো কথা বললো না। পিছন থেকে কে যেন মাথা বের করলো। চোখ দিয়ে দেখি এটা রাসেল। এবার বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। ও, তার মানে আসল মানুষ আছে, তাই গাড়ির স্পিড এত। মানে কি বলতে চাস? একটা মেয়ের বাইকে করে ঘুরতে কি শরম লাগে না? ওই ওবায়দুল, এই মুখ সামলে কথা বল। একে তো রাস্তায় কানার মতো হাঁটছে, আবার তার ওপর ঝাড়ি মারছে। দেখ রাসেল, এই লোকটার বয়স হয়েছে, কানে কম শোনে। একে নিয়ে আমি রাস্তা পার হচ্ছি। তো কি চোখে টেপ বেঁধে পার হচ্ছিলিস? আপনার কি চোখে টেপ বেঁধে গাড়ি চালাচ্ছিলেন? তোর তো সাহস কম না, আমাদের মুখের ওপর কথা বলিস। এখানে সাহসের কি হলো? এই বৃষ্টি, চল তো, ওর ব্যবস্থা পরে করব। রাসেলের কথা শুনে বুঝলাম মেয়েটার নাম বৃষ্টি। নামটা তো ভালো, কিন্তু একটু রাগের হাড়ি। এই ছোট লোকের বাচ্চাকে তো আমি পরে দেখে নিব। হাইটে আপনার থেকে উঁচু আছি, তাহলে ছোট লোকের বাচ্চা কেমনে হলাম? আমার বাবাও তো আমার মতো লম্বা। তোকে তো আমি। দেখুন ম্যাডাম, এখানে অনেক লোকজন আছে, অযথা মান সম্মান নষ্ট করবেন না, তাই বলছি এখান থেকে যান। চলো বৃষ্টি। রাসেল ঠিকই বুঝছে, কিন্তু আপনি বুঝতেছেন না। তোকে আমি পরে দেখে নিব রে ছোট লোকের বাচ্চা। আচ্ছা, কাল থেকে ভালো ভালো জামা কাপড় পরে আসবো। বৃষ্টির আগে শুধু গজগজ করছে, তবু কিছু না বলে চলে গেল। কারণ সে ভালো করেই জানে এখানে আমার কোনো দোষ নাই। আমায় কিছু বললে পাবলিকের কাছে সেই খারাপ হয়ে যাবে। রাগে হলেও মেয়েটার বুদ্ধি আছে, মানতে হবে।
আমি আর দাঁড়িয়ে না থেকে বৃদ্ধ লোকটাকে নিয়ে রাস্তা পার হলাম। রাস্তার এপারে এসে লোকটাকে তার গন্তব্যে পৌঁছে দিলাম। এরপর সামনে এগোতে লাগলাম, কিন্তু আমি ভুলে গেছি আমি ঠিক কোথায় যাচ্ছিলাম। অনেকক্ষণ পর মনে হলো আমি তো আব্বুকে ডাকতে যাচ্ছি, তাহলে এখানে কি? আর দেরি না করে পাশের গ্রামে রওনা হলাম। রাস্তা দিয়ে হাঁটছি, তখন ডাক্তার আঙ্কেল আমার সামনে আসলো, আমায় জিজ্ঞেস করলো। তোমার বাবা কেমন আছে? আমি বললাম আব্বু কাজে গেছে। এবার সে বলল, এমন রোদে বেরোতে দিও না, জীবনের অনেক ঝুঁকি। আমি কিছু বুঝতে পারি নাই। ডাক্তার আমায় বুঝিয়ে বলে ধীরে ধীরে আব্বুর অসুখ নাকি খুব খারাপ জায়গায় পৌঁছে গেছে, এটা ভালো করতে অনেক টাকার প্রয়োজন, আর তাছাড়া এমন অবস্থায় শরীরে বেশি চাপ পড়লে অনেক বড় ক্ষতি হতে পারে। ডাক্তার আঙ্কেলের কথাগুলো শুনে আমার বুক কেঁপে উঠলো। আব্বু যে এতটা অসুস্থ আমি তা জানতাম না। কিছুক্ষণের মধ্যে এসে মাঠে হাজির হলাম, কিন্তু মাঠে দেখলাম আব্বু নেই। তাহলে আব্বু গেল কোথায়? ঠিক এমন সময় দেখলাম সামনে থেকে চেয়ারম্যান সাহেব চলে আসছে। আমি মুখে হাসির রেখা টেনে চেয়ারম্যান সাহেবের সামনে হাজির হলাম। জিজ্ঞাসার সূচক চোখ মুখ তা দেখেই চেয়ারম্যান সাহেব বুঝে নিল। আমায় জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি আব্বুর কথা জিজ্ঞেস করলাম। আমার কথার উত্তরে চেয়ারম্যান সাহেব বললো আব্বু নাকি একটু আগেই বাসায় চলে গেছে। চেয়ারম্যানের মুখে এমন শান্তিদায়ক জবাব শুনে কিছুটা খুশি হলাম। যাক, আব্বু তো বাসায় গেছে, কিন্তু কথা হলো আব্বু ঠিকঠাক মতো বাসায় গেছে নাকি রাস্তায় কোনো দুর্ঘটনা হলো। মনের মধ্যে অজান্তে কেমন যেন একটা নাড়া দিয়ে উঠলো ভয়। কথাটা ভাবতেই গা শিউরে উঠলো। তাই দেরি না করে আবার রওনা হলাম। এবার মাঠের মধ্যে দিয়ে ছোট রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম, কারণ এদিক দিয়ে আব্বু গেছে, আমি গেলে আব্বুকে পাবো। রাস্তায় বেয়ে হাঁটতে হাঁটতে বাসায় এসে পৌঁছলাম। বাসায় এসে দেখি আব্বু বসে আছে, মনে একটু শান্তি পেলাম। আসলে আমার আব্বুর ভিতরে অনেক অসুখ, কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে সেগুলো চাপা দিয়ে রাখে। আমি জেনেও কিছু করতে পারি না, কারণ আমার কাছে আর টাকা নেই। হাজারটা অসুখ আব্বুর ভিতরে চাপা নিয়ে বসে আছে, উপরে মিথ্যা হাসি নিয়েও তিনি বেঁচে আছেন। আব্বুর এখন অপারেশন করতে গেলে অনেক টাকার প্রয়োজন, যা আমাদের দ্বারা দেওয়া সম্ভব না। আর এই দুনিয়ায় টাকা ছাড়া কিছুই নেই। যার টাকা আছে তার সব আছে। আর যদি আমাদের টাকা থাকতো তাহলে আমার বাবাকে এভাবে থাকতে হতো না। আব্বু, তোমায় এতক্ষণ কাজ করতে কে বলেছে? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি জানো না ডাক্তার রোদে থাকতে মানা করছে, না খেয়ে থাকতে মানা করছে, নিয়মিত খেতে বলছে, আর তুমি? আরে বাবা, ডাক্তার ওসব বলার কথা বলবে, তাতে আমার কি বসে থাকলে চলবে? তাই বলে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিবে? আরে কি বলছিস? তুমি ওই চেয়ারম্যানের কাজে কে যেতে বলেছে? ও মানুষ নয়, একটা পশু। এরকম বলতে নেই, চেয়ারম্যান খুব ভালো মানুষ। আমার খুব ভালো করে চেনা আছে ওকে। ওর কাছ থেকে টাকা ধার নিয়ে আমি ওষুধ খাচ্ছি, তাই কাজ করে শোধ দিতে হবে। আর কয়দিন করতে হবে? আর 15 দিন বাকি আছে। আরো 15 দিন? চিন্তা করিস না, হয়ে যাবে। মাথা হবে। শর্ত, আমি গোসল করব। আমি আর কিছু বললাম না। আব্বু টিউবওয়েলে গেল, আর আম্মু বালতি নিয়ে গিয়ে টিউবওয়েল থেকে পানি তুলে দিল। আব্বু গোসল করে নিল। আমি আমার ঘরে চলে আসলাম, খাটের উপর ধপাস করে গায়ে এলিয়ে দিলাম। মনের মধ্যে চিন্তা হচ্ছে পড়াশোনা করে কি করব। আজ টাকা ছাড়া চাকরি হচ্ছে না, যারা টাকা দেয় তাদের চাকরি হয়। আজকে আর পৃথিবীতে জ্ঞানের মূল্য নাই, সব টাকার খেলা। তাহলে কি পড়াশোনা বাদ দিয়ে আব্বুর সাথে কাজে লাগবো? কিন্তু আমার স্বপ্ন, আমার স্বপ্নের কি হবে? বাবা মাকে নিয়ে একদিন সুখের শান্তিতে থাকবো, এটার কি হবে? পড়ে গেলাম এক বিশাল ঝামেলায়। একদিকে আমার পরিবার, আর অন্যদিকে আমার স্বপ্ন। এখন আমি কোন দিকে যাব ভেবে পাচ্ছি না, মাথায় কাজ করে না। যদি পরিবারের দিকে এগিয়ে যাই তাহলে আমার স্বপ্ন ভেঙে যাবে, আবার যদি আমার স্বপ্নের দিকে এগিয়ে যাই তাহলে আমার পরিবার নষ্ট হবে। কি করব আমি? এমন পরিস্থিতিতে আমার কি করা উচিত? কি করলে ভালো হবে? কোন দিন গেলে ভালো হবে? হ্যাঁ, পেতনিকে বলবে বিকালে ওর সাথে দেখা করতে হবে। আমার বিশ্বাস পেতনি ভালো দিকটাই বেছে নেবে। কিন্তু ভালো দিকটা কোনটা? খাটে শুয়ে থেকে আরাম করতে করতে বিকাল হয়ে গেল। টানা রোদ পেরিয়ে মিষ্টি বিকাল আসলো। পাখি আহারের জন্য ছোটাছুটি করতে লাগলো। আমিও আর শুয়ে না থেকে উঠে পড়লাম। বাইরে এসে দেখে আম্মু কাজ করতেছে। আব্বুর কথা জিজ্ঞেস করতে বললো আব্বু নাকি ঘুমাচ্ছে। আমি মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আব্বুর ঘরে এক পলক তাকালাম, দেখে আব্বু ঘুমিয়ে আছে। আমার কেমন যেন মনে হচ্ছে ডাক্তারে মানা করা সত্ত্বেও আব্বু আজ অনেক কিছু করছে যা করা নিষিদ্ধ ছিল। জানি না কি হয়, তবে আমার তো ভয় করছে কখন কি হয়। আব্বু চলে গেলে আমরা একদম একা হয়ে যাব। মাথার উপর থেকে ঢাকনা সরে যাবে। মাথার উপর বাবা থাকা মানে বাঁচার আর একটা আশা, বেঁচে থাকার আর একটা বিশ্বাস। বাবা জীবনে না থাকলে জীবনটা শেষ হয়ে যায়। শুধু বাবা নয়, বাবা মা উভয় সন্তানের মাঝে থাকা মানে সেই সন্তানের একটা প্রোটেকশন। তার বাবা মাকে ভেদ করলে তবেই তার কাছে কোনো বিপদ পৌঁছতে পারে। আমি দাঁড়িয়ে থেকে দরজার হাত দিয়ে ভাবছিলাম, আব্বু একটু নড়ে উঠলো। আমি দাঁড়িয়ে না থেকে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে নীলার বাসে চলে আসলাম। ওখান থেকে নীলাকে নিয়ে মাদ্রাসার মাঠে চলে গেলাম। মাঠের মাঝখানে ঘন সবুজ ঘাসের উপর দুজনে বসে পড়ি। কি হয়েছে বল? কই? ডেকে আনলি কেন? ও মা, এমনিতে কি ডাকতে পারে না? হ্যাঁ, অবশ্যই পারিস।
তুই পারিস না এমন কিছু আছে নাকি? মেয়ে পটাতে থেকে শুরু করে সকল ধরনের লুইচ্চামি। হুম। কি ব্যাপারে? নো অ্যাকশন, ঘটনা কি? তেমন কিছু না। বল কি হয়েছে? আমার চিকন আলীর মোড অফ কেন? জানিস আমি এই দুই নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। মানে? মানে হলো একদিকে আমার বাবা মা আর একদিকে আমার স্বপ্ন পড়াশোনা। কিন্তু কি হয়েছে হঠাৎ এমন কথা? আব্বুর খুব খারাপ অবস্থা। কি হয়েছে আঙ্কেলের? জানি না, তবে ডাক্তার আঙ্কেল বললো শরীরে বেশি চাপ পড়লে অনেক বড় ক্ষতি হতে পারে। কি বলছিস? হ্যাঁ রে, আমি এখন কি করব বুঝতে পারছি না। পড়াশোনা ছেড়ে দিয়ে আব্বুর কাজে আমি করব, নাকি আমার স্বপ্নের লক্ষ্যে এগিয়ে যাব? দুটোই করবি। কেমনে? এখন তুই পরীক্ষার্থী, বেশি ক্লাস না করলেও হবে। তাই ক্লাসে তেমন না এসে তুই কাজ কর আর তোর বাবার চিকিৎসা করা। ঠিক কথা। বাসায় পড়বি। আমিও তোকে বলে দিব ক্লাসে কি পড়া হয়েছে। ধন্যবাদ রে। ধন্যবাদ দিতে হবে না চিকন আলী, আইসক্রিম খাওয়াতে হবে। চল। না, এভাবে টাকা খরচ করিস না, তোর বাবা অসুস্থ। তারপর সেখান থেকে উঠে হাঁটতে লাগলাম। আমি আর নীলা কথা বলছি আর হাঁটছি। রাস্তার দুপাশে দুজন সমান তালে হাঁটছি। আমাদের হাঁটা দেখে মনে হয় প্রকৃতি থমকে গেছে, চারপাশে স্তব্ধ হয়ে থমকে আছে। মিষ্টি মধুর হাওয়া বইছে, রাস্তাটা একদম নির্জন হয়ে গেছে। মনে হচ্ছে কেউ আজ আমাদের বাধা দিতে চাচ্ছে। কিছুক্ষণ গল্প করার মধ্যেই হঠাৎ দুজনের চোখ পড়লো। দুজনে যেন কোনো অজানা রাজ্যে হারিয়ে গেলাম। এমন এক ভালো লাগা কাজ করলো যা এর আগে কখনো হয় নাই। কিছু একটা শব্দ পেয়ে দুজন চোখ সরে নিলাম। যদিও চোখ সরাতে মন চাচ্ছিল না, তবুও বাধ্য হয়ে সরাতে হলো। এবার নীলা অন্যদিকে মুখ করে নিল। আমার কেমন যেন লজ্জা লজ্জা ভাব হলো। ওর দিকে আর তাকাতে পারছি না, ভয় ভয় লাগছে। বুকের ভেতর হার্টবিট ক্রমশই বেড়ে গেল। একটু আগে দুজনে খুব বিজি ছিলাম গল্প নিয়ে, কিন্তু এখন একে অপরের দিকে তাকাতেই ভয় করছে। মুখে তালা লেগে গেল। প্রকৃতির সাথে আমরাও তাল মিলালাম। চুপচাপ হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ নীরবতা কাটিয়ে বলল, কি রে, কথা বলছিস না কেন? এমনি। আচ্ছা, তুই তো আমার সব সময় বলিস একটা প্রেম করবি, তাহলে একটা কর, অনেক মেয়ে আছে তো। আমার তো তোকে চয়েস হয়। কি রে, কি ভাবছিস? না কিছু না। চয়েস কর, বাকি সব দায়িত্ব আমার। সময় হলে করব, যা বাসায় যা, সন্ধ্যা হয়ে এলো। বাই, কালকে তাড়াতাড়ি চলে আসিস। বাই। তারপর নীলা চলে গেল। আমি দাঁড়িয়ে থেকে নীলার যাওয়ার দিকে তাকিয়েছিলাম। একটু দূরে যাওয়ার পর আবার পেছনে ফিরে একটা হাসি উপহার দিয়ে বাসার ভেতরে চলে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে হাঁটতে লাগলাম। আর ভাবলাম নীলা হয়তো আমার চয়েস করে না, ও হয়তো অন্য কাউকে চয়েস করে, তাই আমার থেকে দূরে থাকতে চাচ্ছে। শুনেছি মেয়েরা নাকি ছেলেদের চোখ দেখলেই বোঝা যায় তার কাছে সেই ছেলে কি চায়। এটা নাকি সৃষ্টিকর্তার প্রদত্ত। তাহলে কি নীলা বুঝে গেছে যে আমি ওকে লাইক করি, আর হয়তো সেই জন্য আমার প্রেম করতে বলছে, যাতে আমি তার দিকে আর হাত না বাড়াই। কিন্তু আমি তো তাকে পছন্দ করি, ফ্রেন্ড হিসাবেও, আবার জীবন সঙ্গী হিসেবেও। তাহলে কি আমার বাসনা পূরণ হবে না? আমি কি নীলাকে পাবো না? নীলা কি আমার শুধু বন্ধু হিসেবেই দেখে, নাকি আরো কিছু ভাবে? এরকম হাজারো প্রশ্ন জাগতে লাগলো মনের মধ্যে। কি করব বুঝতে পারছি না, মাথা একদম কাজ করে না। মাথার মধ্যে এমন হাজারো প্রশ্ন নিয়ে বাসায় প্রবেশ করলাম। আমায় দেখে আম্মু আমার সামনে এসে হাজির হলো, চোখে মুখে কান্নার ছায়া, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আম্মুর এমন অবস্থা দেখে আমি ঘাবড়ে গেলাম। আম্মুর শ্বাসকষ্ট আছে, একটু হাঁপিয়ে গেলেই বা একটু খারাপ সংবাদ পেলেই আম্মু এমন হাইফাই করতে লাগে, চোখ মুখ ঘামতে লাগে। আমি তাড়াহুড়ো করে আম্মুকে ধরে মাটিতে বসলাম, মাথায় হাত দিয়ে শান্ত হতে বললাম। আম্মু কিছু একটা বলতে চাচ্ছে, জোরে নিঃশ্বাস পড়ার জন্য বলতে সমস্যা হচ্ছে। আম্মু শান্ত হও, চুপ করো, একটু চুপ করো। বাবা, বাবারে, এতক্ষণ কোথায় ছিলি? ও ও ও বাবা। আমি একটু বাইরে গেছিলাম। কি হয়েছে? তোর আব্বু, তোর আব্বু, কি হয়েছে? তোর আব্বু কথা বলছে না। ডাক্তারকে ডেকে নিয়ে আয়। আমার তো আকাশ পাতাল সমান হয়ে গেল। আব্বুর আবার কি হলো? আম্মুকে ওভাবে বসিয়ে রেখে আমি ঘরের দিকে গেলাম। দরজার সামনে এসে দেখি আব্বু খাটের ওপর আসার ধাপার করতেছে, বুকে হাত দিয়ে শুধু উল্টা উল্টে করছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না, শুধু ছোট বাচ্চার মতো শব্দ বেরিয়ে আসছে। আমি তো অনেক ভয় পেয়ে গেলাম। আব্বু, আব্বু কি হয়েছে? আমার কথা শুনে আব্বু আমার দিকে তাকালো, চোখ দুটো লাল টকটক হয়ে গেছে। দেখে কেমন যেন ভয় লেগে যাচ্ছে, মনে হচ্ছে চোখ ফেটে মনি বেরিয়ে আসবে। আমি কি করব বুঝতে পারছি না। আব্বু শুধু ছটফট করছে। কোনো উপায় না পেয়ে দৌড় দিলাম বাজারে, আর আম্মুকে বললাম আব্বুর কাছে যেন থাকে। তারপর আমি সোজা দৌড়ে বাজারে চলে আসলাম। বাজারে এসে দেখি ডাক্তার আঙ্কেল দোকানে নেই। আশেপাশে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও পেলাম না। এবার কি করব? ডাক্তার আঙ্কেল তো নেই। ওদিকে আব্বুর অবস্থা খুব খারাপ,
কখন কি হবে বলা যায় না। কয়েকটা লোককে জিজ্ঞেস করলাম ডাক্তার আঙ্কেল কোথায়। তারা আমার প্রশ্নের উত্তর দিল সে নাকি রোগী দেখতে গেছে, আসতে দেরি হবে, একটু আগেই নাকি গেছে। কোথায় গেছে তারা আর বলতে পারলো না। অপেক্ষা করা ছাড়ার উপায় পেলাম না, কিন্তু দেরি করলে তো আর হবে না। মাথায় বিশাল এক চাপ পড়ে গেল। দোকানের সামনে ঘোরাঘুরি করতে লাগলাম, যাকে বলে পাইচারি। হ্যাঁ, পাইচারি করতে লাগলাম। লোকেরা আমার এমন অবস্থা দেখে জিজ্ঞেস করলো আমার কি হয়েছে। তাদের কথা আমার কান পর্যন্ত পৌঁছালো, কিন্তু মন পর্যন্ত গেল না। তাই আমি কোনো রকম উত্তর না দিয়ে রয়ে গেলাম। মনের মধ্যে আমার একটাই ভাবনা, কখন ডাক্তার আঙ্কেল আসবে আর কখন আমি তাকে নিয়ে আমার বাসে যাব। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল, তবুও ডাক্তার আঙ্কেল আসে না। আমার আর ধৈর্য হচ্ছে না, অজান্তে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। চোখে ঝাপসা ঝাপসা দেখছি, তবুও আঙ্কেলের আসার পথ চেয়ে বসে আছি কখন আসবে। অবশেষে আমার ধৈর্যের পরীক্ষা মনে হয় শেষ হলো। রাস্তার দূরে দেখলাম কাঁধে ব্যাগ নিয়ে বাইক নিয়ে কে যেন আসছে। কাছে আসতেই ক্লিয়ার হলো রে ডাক্তার আঙ্কেল। আমার মুখে এবার হাসি রেখে ফুটে উঠলো। দৌড়ে ডাক্তার আঙ্কেলের কাছে গেলাম। ডাক্তার আঙ্কেলকে সব খুলে বলতেই সেও ভয় পেয়ে গেল, আমায় বাইকে চড়তে বললো। আমি তাড়াহুড়ো করে বাইকে উঠলাম। তখন ডাক্তার আঙ্কেল বাইক স্টার্ট দিয়ে রওনা হলো আমার বাসার দিকে। কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে গেলাম। গাড়ি থামাতে লাফ দিয়ে নেমে গেলাম, আর আমি নামাতেই ডাক্তার আঙ্কেল গাড়ি স্টার্ট করে সেও নেমে গেল। এবার দুজনে বাড়ির ভেতরে আসলাম। ভেতরে এসে দেখি আমি বারান্দায় বসে থেকে কান্না করতেছে, মাথায় হাত, চোখে মুখে পানি। আম্মু, আব্বুর এখন কি অবস্থা? শুয়ে আছে, থেকে জ্ঞান হারাচ্ছে। বলো কি? ডাক্তার আঙ্কেল আসেন তো। ডাক্তার আঙ্কেলকে নিয়ে আব্বুর ঘরে গেলাম। এসে দেখি আব্বু নিশ্চুপ হয়ে শুয়ে আছে। ডাক্তার আঙ্কেল বলল আব্বুর নাকি এখন জ্ঞান হারিয়েছে। আমি আব্বুর মাথার কাছে বসে মাথায় হাত বোলাচ্ছি, আর ডাক্তার আঙ্কেল তার কাজ করে যাচ্ছে। হাত দেখছে, চোখ দেখছে, মুখের গন্ধ শুকছে। আর তারপর যা বললো তার সঙ্গে আমি আর ঠিক থাকতে পারলাম না। ডাক্তার আঙ্কেল বলল আব্বুর শরীরে নাকি এখন বিষের অ্যাকশন চলছে। আরো বলল মুখে কোনো রকম গন্ধ নেই, মুখে কোনো ফাফড়াও নেই। এটাতে ডাক্তার আঙ্কেল সহ আমিও খুব অবাক হলাম। আমার জানা মতে মানুষ বিষ খেলে নাকি বমি করে, কিন্তু আব্বু তো একবারও বমি করে নাই। তাহলে বিষের অ্যাকশন কেমনে চলছে? একটু পর ডাক্তার আঙ্কেল ভালো করে দেখে শুনে বলল এটা খাওয়া বিষের অ্যাকশন নয়, এটা হচ্ছে শরীরের সাথে মিশে যাওয়া বিষের অ্যাকশন। ডাক্তার আঙ্কেল আরো বলল রোদ আর বিশেষ সামান্য অ্যাকশন মিলে এরকম অবস্থা হয়েছে। এবার আমি ক্লিয়ার হলাম, কারণ আব্বু আজকে চেয়ারম্যানের জমিতে বিষ দিচ্ছিল। আব্বুকে ডাকতে যাওয়ার সময় আমি চেয়ারম্যানের হাতে বিষের প্যাকেট দেখেছিলাম, কিন্তু তখন তেমন খেয়াল করি নাই। এবার কি হবে, কি করে আব্বুকে ভালো করব? ডাক্তার আঙ্কেল আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। আমি এটার মানে বুঝলাম না। অবশেষে সে বলল ওবাইদুল, এটা আমার দ্বারাই হবে না। তুমি যদি তোমার বাবাকে বাঁচাতে চাও তাহলে শহরের হাসপাতালে এক্ষুনি নিয়ে চলে যাও। কথাটা শোনার সাথে সাথে জোরে এক নিঃশ্বাস নিল পাশে বসে থাকা আম্মু। আম্মুর দিকে তাকিয়ে দেখে আম্মু একদম পাগলের মতো হয়ে গেছে, চোখের পানি হারিয়ে গেছে, কাঁদতে চেয়েও যেন কাঁদতে পারছে না। আম্মুর দিকে দেখে আমার খুব কষ্ট হলো। আবার এদিকে এক মহা চিন্তায় পড়ে গেলাম। আমরা আছি কোন গ্রামে, যেখান থেকে শহরে আসতে একদিন সময় লেগে যায়, তারপর আবার হাতে নেই টাকা। কি করবো ভেবে পাচ্ছি না। আবার আব্বুকে শহরে না নিয়ে গেলে বাঁচাতেও পারবো না। কি করব মাথায় কাজ করে না। এমন সময় আব্বুর জ্ঞান ফেলো। জ্ঞান ফেরার সাথে সাথে আবার ছটফট করতে লাগলো। আব্বুর দিকে দেখে আর থেমে থাকতে পারলাম না। আব্বুকে তুলে এনে রিক্সায় বসলাম, আর আম্মুকে বললাম আব্বুর পাশে বসতে। আম্মু এসে তাই বসলো, আর আব্বুকে ধরে নিল। এখন বাজে প্রায় রাত 10টার কাছাকাছি। এ সময় কোনো গাড়ি পাওয়া যাবে না। গ্রামের সবাই রাত 8টার মধ্যেই গাড়ি নিয়ে বাসায় ঢুকে পড়ে। গ্রামে অনেক গাড়ি চুরি হয়েছে, তাই বেশি রাত করে কেউ গাড়ি চালায় না। আর সেজন্য আমি নিজেই রিক্সা চালিয়ে রওনা হলাম। এখান থেকে 2 ঘন্টার রাস্তা যেতে হবে। তারপর সেখানে বাসে উঠে সোজা শহরে। তাই জোরে জোরে চালাতে লাগলাম। রিক্সা চালিয়ে আমার তেমন অভ্যাস নেই, তাই চালাতে কষ্ট হচ্ছে, কিন্তু তার থেকে বেশি কষ্ট আব্বুর দিকে দেখলে হচ্ছে। তাই নিজের কষ্ট চেপে রেখে চালিয়ে গেলাম। চারদিকে জঙ্গলে ঘেরা, জ্যোৎস্না ভরা রাত। প্রকৃতি একদম থমকে গেছে। রিক্সার চাকার শব্দটাও কানে ভেসে আসছিল। এরই মধ্যে আবার আব্বুর জ্ঞান হারালো। আব্বুর অবস্থা এবার একদম খারাপ। আমি আম্মুকে সাহস দিলাম, সান্ত্বনা দিলাম, সব ঠিক হয়ে যাবে বলে সান্ত্বনা দিলাম। কিন্তু আম্মু তো আর ছোট শিশু নয় যে কিছু বোঝে না। আম্মু রাস্তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝতে আমার কষ্ট হলো না যে আম্মুর ভিতরে কতটা কষ্ট হচ্ছে। আম্মুর বুকটা যে ফেটে যাচ্ছে সেটা ঠিকই বুঝলাম। আম্মু আর আব্বুর মুখে গল্প শুনেছি। আম্মু আর আব্বু দুজনের লাভ ম্যারেজ করেছে। আম্মুর পরিবার খুব গরিব ছিল, ঠিক আমাদের মতো। আর আব্বুর পরিবার মানে আমার দাদার বংশ অনেক ধনী ছিল। শুয়ে শুয়ে জমি ছিল। গ্রামের মধ্যে সব থেকে বেশি ধনাঢ্য ব্যক্তি ছিল আব্বুরা ছিল 2 ভাই। আব্বু ছিল বড়, জায়গায় জমি দেখাশোনা আব্বুই করতো। একদিন জমি দেখতেছি, আম্মুকে দেখে পছন্দ হয়ে যায়। আম্মু ছিল সেই গ্রামেরই একজন গরিব ঘরের মেয়ে, মাঠে ঘাটে কাজ করতো, পাতা লাতা ঝাড় দিত। তো এমন অবস্থায় আম্মুকে দেখে আব্বুর পছন্দ হয়ে যায়। আস্তে আস্তে তাদের মধ্যে প্রেম হয়। প্রথমে আম্মু রাজি হয় না, কারণ আব্বু এত বড় ধনী পরিবারের ছেলে। কিন্তু আব্বুও হার মানে না। প্রতিদিন ঠিক একই সময় আম্মুর সামনে গিয়ে হাজির হতো। এটা দেখতে দেখতে আম্মু আর নিজেকে আটকে রাখতে পারে না। অবশেষে তাদের দুজনের প্রেম শুরু হয়।
সবুজ ধানের ক্ষেত, মাঠ ভরা সবুজ ক্ষেত, পাশেই বসে দুজন প্রেম করতো। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়, দুজনে দুজনের জন্য একদম পাগল হয়ে যায়। এমন অবস্থায় পৌঁছে গেছিল যে একজন আরেকজনকে না দেখে থাকতে পারে না। এভাবেই তাদের প্রেম আলাপ চলতো। একদিন আমার আব্বু জমিতে এসে বসে থেকে প্রেম করছিল। এমন সময় গ্রামের এক লোক এটা দেখে ফেলে, ব্যাস হয়ে গেল। সঙ্গে সঙ্গে খবরটা আব্বুর বাবা মানে আমার দাদার কানে পৌঁছে গেল। আমার দাদা তো রেগে আগুন, এত বড় বাড়ির ছেলে হয়ে একজন সামান্য মেয়ের সাথে প্রেম করে, তাও আবার মাঠে বসে। দাদা আমার রাগে লাল বেগুন হয়ে যায়। আরো দিনে আব্বু আর আম্মু বসে থেকে প্রেম করছিল। প্রেম শেষে যে যার মতো বাসার দিকে রওনা দেয়। আব্বু বাসায় আসতে দাদা ওখানেই থামতে বলে। দাদা এমন কাহিনী দেখে আব্বু কিছুটা অবাক হলেও মনের মধ্যে ভয় থেকেই যায়। আর সেই ভয়ের কারণ সামনে এসে হাজির হয়। দাদা রাগী কণ্ঠে আব্বুর সাথে কথা বললো, আব্বুকে জিজ্ঞেস করলো। আব্বু সব সত্যি বলে দিল। দাদা এসব শুনে অনেক রেগে যায় আর বলে দেয় ওই মেয়ের সাথে কিছুতেই বিয়ে হবে না। আরো বলে যে ওর সাথে যেন আর সম্পর্ক না রাখে। আব্বু শুনে খুব কষ্ট পায়, দাদাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু দাদা ছিল এক জেদি মানুষ। একবার যা বলবে সেটার উপর অটুট থাকবে। এবারও তার কোনো ভুল হলো না। এভাবে আব্বুর আর দাদার মাঝে অনেক কথা কাটাকাটি হয়। শেষ পর্যন্ত দাদা বলে দেয় ওই মেয়ের সাথে সম্পর্ক রাখলে আমাদের পর করতে হবে। দাদার খুব অভিজাত্য আর ধন সম্পদের অহংকার ছিল, গরিবদের মানুষ মনে করতো না। এটা আমার আব্বু খুব ভালো করে জানতো। আর তাই অনেক ভেবে চিনতে অনেক কাহিনীর পর আম্মুকে নিয়ে সেখান থেকে চলে আসে। আর এই গ্রামে এসে ছোট একটা ঘর তৈরি করে বসবাস করতে লাগে। আব্বু যখন চলে আসে তখন দাদা কসম দিছিল যদি আব্বু ওই গ্রামে কোনোদিন ফিরে যায় তাহলে দাদার মরা মুখ দেখবে। আব্বু এমনটা কখনো চায়নি, যে হাজার কষ্ট হলেও সেদিকে পা বাড়ায়নি। আব্বুর ছোট ভাই মানে আমার চাচা একদম আমার দাদার মতো অহংকারী হিংসুটে। দাদা মারা যাওয়ার কয়েকদিন আগে কায়দা করে দাদার কাছ থেকে সমস্ত সম্পত্তি তার নামে করে নেয়। আর আব্বু এদিকে একজন সামান্য রিক্সা চালক হয়ে জীবন পান করতে লাগে। নিজে না খেয়ে আমাদের খাওয়ায়, অসুখ হলে ওষুধ না খেয়ে আমাদের জন্য খাবার আনতো। তাই আজ আব্বুর এত বড় অসুখ, জানি না কি হবে। আম্মু তো একদম ভেঙে পড়ছে। মনে হচ্ছে আব্বুর কিছু হলে আম্মুর মনে অনেক বড় আঘাত লাগবে, জানি না সেটা সইতে পারবে কিনা। আমি আমার মনে রিক্সা চালিয়ে যাচ্ছি, পথ যেন আজ পড়াতে চাচ্ছে না। মনে হচ্ছে আজ পথ রাগ করে আছে। আম্মু আব্বুর দিকে তাকিয়ে আছে, চোখ মুখ শুকিয়ে গেছে। ঠিক এমন সময় আব্বু জোরে একটা হেসকি তুললো আর সাথে সাথে জ্ঞান পেলো। জ্ঞান ফিরতেই আবার আগের মতো করতে লাগলো, এবার অনেক জোরে জোরে চিৎকার করছে। দেখে খুব কষ্ট হচ্ছে, আম্মু কান্না করতেছে। আমি রিক্সা দাঁড় করালাম, ব্যাগ থেকে পানির বোতল বের করে আব্বুর মুখে ধরলাম, কিন্তু আব্বু পানি খাচ্ছে না, কিছু একটা যেন বলতে চাচ্ছে, শক্তি না থাকার কারণে বলতে সক্ষম হচ্ছে না। এবার আব্বু একবার আমার মুখের দিকে তাকালো, আবার আম্মুর মুখের দিকে তাকালো, তারপর আকাশের দিকে তাকিয়ে দূরে একটা নিঃশ্বাস নিল। এটা দেখে আমার বুকের বাম পাশটা মোচড় দিয়ে উঠলো। সঙ্গে সঙ্গে আব্বুর পালস পরীক্ষা করলাম আর দেখলাম পালস একদম স্তব্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আস্তে আস্তে আব্বুর শরীর নিস্তেজ হয়ে গেল। এটা দেখে আম্মু জোরে একটা চিৎকার দিল। আমি মাটিতে বসে পড়লাম, দুনিয়াটা উল্টে গেল, চারিদিকে অন্ধকার হয়ে গেল। আমি যেন পাথর হয়ে গেলাম, চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। নিজ দিকে তাকিয়ে রাখলাম, শরীরের ভেতর গরম ধরে গেল, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এত চেষ্টা করে আব্বুকে বাঁচাতে পারলাম না। না, আম্মু আম্মু কোথায়? আম্মুর কথা মনে হতেই তাড়াহুড়ো করে মাথা তুললাম, আর তারপর দেখি আম্মু রিক্সার সাথে হেলান দিয়ে আব্বুর দিকে তাকিয়ে আছে। আম্মু চলো বাসায় ফিরে চলো, আব্বু ওরা আমাদের মাঝে নেই। আম্মুকে এসব বলছি, কিন্তু আম্মু কোন রকম নড়াচড়া কথাবার্তা কিচ্ছু বলছে না। মনটা এবার ধুপ করে উঠলো। তাড়াতাড়ি করে আম্মুর গায়ে হাত দিলাম, সাপের শরীরের মতো ঠান্ডা হয়ে গেছে আম্মুর হাত পা। আম্মুর মাথায় হাত দিতেই আমার গায়ের উপর ঢলে পড়তে লাগলো। ঠিক তখনই আমি ধরলাম, আম্মু বলে জোরে একটা চিৎকার দিলাম, কিন্তু আম্মু থাকলে তো সাড়া দেবে। আম্মু আর এই পৃথিবীতে নাই, চলে গেছে এক নতুন দুনিয়ায়, যেখান থেকে কেউ আর ফিরে আসে না। আম্মুকে আমি বুকে জোরে কাঁদতে লাগলাম। আব্বু আম্মু দুজনে আমায় একা রেখে চলে গেল। আমি এখন কি নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো? আমি বসে থেকে অনেক কান্নাকাটি করলাম। রাস্তায় বসে এভাবে কান্না করা ঠিক না, এই চিন্তা মাথায় আসতেই এখান থেকে দাঁড়িয়ে গেলাম। আব্বু আর আম্মুকে ভালো করে রিক্সায় বসিয়ে দিলাম। এরপর আমি রিক্সা ঘুরিয়ে আবার বাসার দিকে রওনা হলাম। আসলাম বাবা মাকে সাথে নিয়ে, আর যাচ্ছি তাদের মৃত লাশ নিয়ে। কি ভাগ্য আমার, চোখ ভরা পানি নিয়ে রিক্সা চালাচ্ছি, পিছনে বাবা মার লাশ পড়ে আছে। কান্না করতে করতে বাসায় আসলাম। বাসার সামনে রিক্সা রেখে আমি মাটিতে বসে বললাম, বুকটা আমার ফেটে যাচ্ছে। আব্বু আর আম্মুর দিকে তাকালে তো মনে হচ্ছে আমি এক্ষুনি মরে যাব। কিছুক্ষণ বসে থাকার পর উঠে আব্বুকে ধরে তুলতে গেলাম, কিন্তু আমি একার দ্বারাই তা সম্ভব হলো না। মৃত মানুষ যে এত ভারী হয় তা আগে জানতাম না। চেষ্টা করে না পারাতে আর বেতার চেষ্টা করলাম না, কারণ 2 থেকে 3 জন ছাড়া এই কাজ করা সম্ভব নয়। মৃত মানুষ খুব ভারী হয়। রিক্সার সামনে বসে পড়লাম, এক দৃষ্টিতে তাকিয়ে আছি। সবকিছু কেমন যেন খুব তাড়াতাড়ি হয়ে গেল, চোখের পলকে আমার সবকিছু শেষ হয়ে গেল। কিছুই যেন বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে আব্বু আম্মু এখনো আমার সাথে আছে, আমার ডাকছে, খাবারের জন্য আম্মু ডাকছে, স্কুলে যাওয়ার জন্য আব্বু ডাকতেছে।
সবকিছু চোখের সামনে ঘুরপাক খাচ্ছে। কি থেকে কি হয়ে গেল। রাতটা আমি এভাবে বারান্দায় বসে কাটিয়ে দিলাম। সারা রাতে চোখে ঘুম নাই। সকাল হতে মসজিদে আজান হতে লাগলো, পাখিদের কিচিরমিচির গান শুরু হলো, চারপাশে দিনের আলো ফিরে আসতে লাগলো। আমাদের বাসার পাশের বাসার এক মহিলা আমায় দেখতে পেলো। আমি একদম জমে পাথর হয়ে আছি, কোনো হুঁশ নেই। তো সেই মহিলার কাছে এসে সবকিছু বোঝার চেষ্টা করে, আর পারেও বটে। তারপর শুরু হয় তার ডাক। মাইয়া মানুষ যাকে বলে, এরা একটা গোপন কথা পেলেই তো পেটে রাখতে পারে না, তাহলে এই কথা কেমনে রাখবে। মুহূর্তের মধ্যে পুরো গ্রাম ছড়িয়ে গেল আমার আব্বু আম্মু মারা গেছে, আর আমি পাগল হয়ে গেছি। খবরটা যেতে যেতে নীলার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। নীলা খবর শুনতে পাগলের মতো ছুটে চলে আসলো। এসে দেখে আমি আব্বু আম্মুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এটা দেখে নীলা দৌড়ে এসে আমার পাশে বসে। ওবায়দুল, এসব কি করে হলো? নীলা কান্না মাখা কণ্ঠে আমার ডাকতে লাগলো। আর হোশ থাকলে তো কথা বলবো। আমি এই এক দৃষ্টিতে তাকিয়ে আছি। নীলা এটা দেখে আমায় ধরে ঝুঁকাতে লাগলো, আর অবশেষে আমায় জড়িয়ে ধরে কান্না করে দিল। পাশ থেকে কে যেন আমার চোখে পানি দিল। সঙ্গে সঙ্গে আমি একটু নড়ে উঠলাম। বাস্তবে ফিরে আসতে দেখে নীলা আমায় জড়িয়ে ধরে আছে। চারপাশে পুরো গ্রামের মানুষ জড়ো হয়ে গেছে। আমি আমার এক হাত নীলার মাথায় রাখলাম। নীলা আমার হাতের স্পর্শ পেয়ে আমায় ছেড়ে দিয়ে সামনে আসলো। ওবায়দুল, তুই ঠিক আছিস তো? আমার তো কথা বলার শক্তিও নাই, চোখ দিয়ে শুধু পানি পড়ে যাচ্ছে। নীলা আমার চোখের পানি মুছে দিল। গ্রামের কয়েকজন পুরুষ মিলে আব্বুকে নিচে নামালো, আর কয়েকজন মহিলারা মিলে আম্মুকেও নিচে নামালো। সবাই বলল, লাশ বেশিক্ষণ ওপরে রাখতে নেই, এর দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। ওবায়দুল, আপুকে কি বলছিস? নীলার কথা শুনে আমি মাথা নেড়ে না সূচক উত্তর দিলাম। তখন নীলা দৌড় মেরে আমাদের ঘরে গেল। সেখান থেকে আব্বুর মোবাইল নিয়ে এনে আপুর কাছে ফোন দিল। নীলা আপুকে সব খুলে বললো। আপু শুনে পাগলামি করতে লাগলো। নীলা আরো কিছু কথা বলে কেটে দিল। আপু এক্ষুনি আসতে চাইলো। নীলা আমার পাশেই বসে আছে। আমার তেমন কোনো হুঁশ নেই, কোথায় যেন হারিয়ে আছি আমি। আমার সাথে সবাই কথা বলতে চাচ্ছে, কিন্তু আমি আর নেই। সবাই জানতে চাচ্ছে কেমনে হলো এইসব, কি করে হলো, কিন্তু আমি তাদের কোনো কথায় মনোযোগ দিলাম না। আমার ভালো লাগছে না, নিজেকে খুব একা একা লাগছে। আর মনে একা বসে আছি। নীলা এসে আমার পাশে বসলো, আমার কষ্টের ভাগ নিতে চাইলো। আমার মাথায় হাত বোলাচ্ছে। কি করব আমি কিছু বুঝতে পারছি না। ওবায়দুল, এভাবে বসে থাকলে তো চলবে না। হুম আঙ্কেল আর আন্টি যাওয়ার সময় হয়ে গেছে, তাই চলে গেছে। এতে দুঃখ করার কি আছে? আমি যে বড় এতিম হয়ে গেলাম রে, এই পৃথিবীতে আমার আর কেউ থাকলো না। অমন করে বলিস না, আমি তোর পাশে সব সময় থাকবো। আমি আছি তোর। হুম নে, এবার উঠে গা হাত পরিষ্কার করে নে। হুম নীলা আমায় ধরে দাঁড় করালো। তারপর বাড়ির ভিতর নিয়ে গিয়ে হাত পা ধোয়ার জায়গায় সামনে দাঁড় করালো। আমি নিজেকে সামনে নিলাম। এরপর নীলা পানি এনে আমায় দিল। পা পরিষ্কার হয়ে আম্মু আব্বুর চির বিদায়ের ব্যবস্থা করলাম। যদিও মন মানছে না, কিন্তু কিছু করার নেই। মনকে শক্ত করে বাবা মাকে চির বিদায় দিলাম। আর আজকে এতিম বলে গণ্য হলাম। সবাই চলে গেল। আমি আব্বু আম্মুর কবরের পাশে দাঁড়িয়ে রইলাম। অনেক চোখের পানি ফেললাম, কিছুতেই মানাতে পারছি না। মনে হচ্ছে এখন আমার পাশে আমার বাবা মা আছে। অনেক কান্নাকাটি করলাম। তারপর সেখান থেকে উঠে বাসার দিকে রওনা হলাম। এখন আমার কষ্ট দেখার মতো কেউ নেই, কেউ আমার পাশে রইলো না। এসব ভাবতে ভাবতে বাসায় ফিরলাম। বাসায় এসে দেখি বাসায় খালি। মন বলছে আম্মু বলে ডাক দেই, কিন্তু আবার মনে হচ্ছে নিজের হাতেই তো আম্মুকে বিদায় দিয়ে আসলাম। বারান্দায় বসে পড়লাম। কাল রাত থেকে কিচ্ছু খাই নাই, শরীর আর চলছে না। সকাল পেরিয়ে দুপুর হলো। মসজিদে মসজিদে আজান হতে লাগলো। ছেলে মেয়েরা পুকুরে লাফালাফি করতে লাগলো। এক সময় আমিও করছি। আব্বু আমায় অনেক ডেকে ডেকে বাসায় আনতো, কিন্তু আজ ডাকার মতো কেউ নেই। ভর দুপুরে একা বসে আছি, মাথার উপর সূর্য টনটনে রোদ। ঠিক এমন সময় দেখলাম নীলা কি যেন হাতে নিয়ে এদিকে আসছে। কাছে আসতে আমি জিজ্ঞেস করলাম, কিরে তুই? নিজে তো না খেয়ে বসে আছিস, তাহলে আমি নয়তো কে আসবে? কি বলছিস? কি শুরু করেছিস? নিজেও মরবি নাকি? এভাবে না খেয়ে থাকলে তুই কি বাঁচবি? বেঁচে থেকে কি হবে বল, যার আপন বলতে কেউ নাই। ও, তার মানে আমি পর। আমি তো আর তোর কেউ লাগি না, আমি তোর আপনও হই না। নে, এখানে খাবার আছে, খেয়ে নে। তোকে না খাইয়ে রেখে আমি খেতে পারি না বলেই খাবার আনছি, খেয়ে নে। আরে রাগ করছিস কেন? রাগ করবো না তো কি করবো বল? আমার কিচ্ছু ভালো লাগছে না। খাবারটা খেয়ে নে, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমি আর কিছু বললাম না, কারণ সত্যি বলতে খিদায় পেট চোচো করছে। তাই চুপচাপ খেতে লাগলাম। নীলা ভেতর থেকে হাত ধোয়ার পানি এনে দিল। আমি পানি দিয়ে হাত ধুয়ে খেতে লাগলাম। তখন নীলা বাসার ভেতর থেকে জগ নিয়ে বেরিয়ে আসলো। তুই খা, আমি টিউবওয়েলের থেকে পানি নিয়ে আসি। নীলা পানি নিতে চলে গেল।
আমি খাবার খেতে লাগলাম, একটু পর পানি নিয়ে আসলো আর আমার খাওয়াও হয়ে গেল। মন খারাপ করিস না। হুম, হুম। সবাই তো আর চিরদিন বেঁচে থাকে না। একদিন তো আমাকে তোকে সবাইকে চলে যেতে হবে। হুম। আমি আর নীলা কথা বলছি, এমন সময় গ্রামের চেয়ারম্যান সহ বেশ কয়েকজন লোক আমার বাসার দিকে আসতে লাগলো। আমি তো বিষয়টা দেখে অবাক হয়ে গেলাম, এই সময়ে এত মানুষ কেন, ঘটনা কি? কিছু বুঝে ওঠার আগেই সবাই আমার সামনে এসে হাজির হলো। আমি কিছু না বুঝতে পেরে দাঁড়িয়ে গেলাম। ভিতর থেকে চেয়ারম্যানকে বসতে দিলাম। চেয়ারম্যান সাহেব বসে পড়লো, তার চারদিকে লোকেরা ঘিরে দাঁড়ালো। চেয়ারম্যান সাহেব, আপনি এখানে আমাদের বাসায়? আসতাম না রে পাগল, জোর করে আসতে হলো। কি হয়েছে বলবেন তো? না, তেমন কিছু না। তোর বাবা যেসব ধার নিয়ে খেয়েছে, মানে পাওনা রেখে গেছে, সেটা কি তুই শোধ করবি? দেনা পাওনা মানে? মানে খুব সোজা, তোর বাবা এই লোকেদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, আর আমার কাছ থেকেও নিয়েছিল। সেসবের কথা বলছি। কত টাকা? বেশি না, মাত্র 70,000। 70,000? এত চমকানোর কিছুই নাই। যারা অল্প অল্প টাকা পাওতো তারা মাফ করে দিছে, কিন্তু আমি এত টাকা কেমনে লস করি? কিন্তু এত টাকা পাবো কই? সেটা তো জানি না। টাকা না পাইলে বাড়িঘর সব ভাঙব, আর জমিটা ডাকে তুলব। না না, আমি সবার টাকা দিয়ে দেবো, কিন্তু দেরি হবে। 1 মাস টাইম হাতে, এর মধ্যে শোধ করতে পারলি, নয়তো। আমি পারবো। এই তো ভালো ছেলে। আমার রাজি হতে চেয়ারম্যানের মুখে হাসির রেখা দেখা দিল। আমি ওদের কথায় তো রাজি হলাম, কিন্তু কথা হলো এত টাকা আমি কেমনে শোধ করব? চেয়ারম্যান সবাইকে নিয়ে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। কি করব কিছু ভেবে পাচ্ছি না। মাথার উপর মনে হচ্ছে একটা পাথর চেপে বসলো, যেটা না পারছি ফেলতে আর না পারছি নিয়ে বইতে। মাটির দিকে তাকিয়ে বসে রইলাম। আমার পাশে এসে নীলা বসলো। ওবায়দুল, এত টাকা? হ্যাঁ, আমার আব্বু মনে করেছিল সব টাকা কাজ করে শোধ করবে, কিন্তু তার আগেই তো। মন খারাপ করিস না, কিচ্ছু হবে না। হুম। তুই এত টাকা কি করে শোধ করবি? জানি না, তবে আমার শোধ করতেই হবে। আমি বলি কি, তোর বাবা রেখে যাওয়া রিক্সা চালিয়ে আস্তে আস্তে শোধ কর। আমিও তাই ভাবছি, একটু সময় লাগবে, কিন্তু কিছু তো আর করার নাই। মন খারাপ করিস না, কাল থেকে শুরু কর। তারপর আমি আর নীলা কিছুক্ষণ গল্প করার পর সন্ধ্যার মুখ দেখা দিল। সূর্য তার মুখ আঁচলে লুকাতে লাগলো, নেমে আসতে লাগলো আধার ভরা রাত। নীলা, এবার তুই বাসায় যা। কিন্তু তুই? আমার কিচ্ছু হবে না, তুই যা। ভালো হয়ে থাকিস, আর একদম কোনো পাগলামি করবি না। ওকে। তারপর নীলা চলে গেল। আমি বসা থেকে উঠে পড়লাম, বাড়ির ভেতরে চলে আসলাম। বাসায় ঢুকতেই বুকটা কেঁদে উঠলো। আম্মু থাকতে বাসায় আসলেই আম্মু কথা বলতো, কিন্তু আজ আর আম্মু নেই, তাই কথা বলার মতো কেউ নাই। সোজা চলে গেলাম আমার রুমে। শার্ট একদিকে, প্যান্ট একদিকে, বই একদিকে, সব এলোমেলো হয়ে পড়ে আছে। আর পড়ে থাকবে না কেন? যে আমার চাকরের মতো কাজ করতো, আমার এলোমেলোকে সুন্দর করে গুছিয়ে রাখতো, সেই তো আজ আমার কাছে নেই। তাহলে জামা কাপড় তো এলোমেলো হয়ে থাকবেই। আমি নিজেই সব গোছাতে শুরু করলাম। আমি ছাড়া আর গোছানোর মতো কেউ নাই, তাই আমি এই গোছাতে লাগলাম। ঘর বাড়ি গুছিয়ে আমার ঘরে শুয়ে পড়লাম। রাতটা না খেয়েই কাটলো, রান্নাও করলাম না আর খেলামও না, ওইভাবেই ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে রিক্সা বের করে রওনা হলাম। নাস্তা করব, সে টাকাও নেই আমার কাছে, তাই নাস্তাও করা হলো না। ওইভাবেই কাজে লেগে পড়লাম। মাথায় চিন্তা, যে করে হোক আব্বুর ঋণ পরিশোধ করতে হবে, তাই সারাদিন রিক্সা চালালাম। দুপুরে বাইরের হোটেলেই কিছু একটু খেয়ে নিলাম, তারপর আবার কাজে লেগে গেলাম। এভাবে সারাদিন রিক্সা চালিয়ে সন্ধ্যায় বাসায় আসলাম। বাসায় এসে রিক্সা জায়গার মতো রেখে দিলাম। আমি বারান্দায় বসে পড়লাম, পকেট থেকে টাকাগুলো বের করে গুনতে শুরু করলাম। যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু চেয়ারম্যান কি বলবে জানি না। চেয়ারম্যানের কথা ভাবতেই এক লোক আমার বাসায় আসলো। আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম, ওনার পরিচয় জানার ইচ্ছে প্রকাশ করলাম। সে লোকটা মৃদু কণ্ঠে জবাব দিল, আমার নাকি চেয়ারম্যান সাহেব ডাকছে। আমি মুচকি হেসে বললাম, আপনি জান আমি আসছি। আমার কথা শুনে কোনো রকম আপত্তি না করে লোকটা চলে গেল। আমার আর বুঝতে বাকি হলো না যে চেয়ারম্যান সাহেব আমায় কেন ডাকছে। জানা সত্ত্বেও নতুন করে জানার কৌতূহল নিয়ে চেয়ারম্যান সাহেবের বাসায় যাবো বলে ঠিক করলাম। রিক্সায় তালা দিলাম, বাসার দরজায় তালা দিলাম, তারপর রওনা হলাম চেয়ারম্যান সাহেবের বাসার দিকে। কিছুক্ষণ পর চলার পর ওর গন্তব্যে এসে পৌঁছলাম। দেখলাম দরজা খোলাই ছিল, তাই হালকা সংকেতের মাধ্যমে প্রবেশ করলাম। তাই ভাবলাম হয়তো সবাই বিজি আছে, তাই তেমন কিছু না ভেবে একদম ভেতরে চলে গেলাম। আর ভেতরে আসতে আমার চোখ আটকে গেল, কারণ সামনে এক অবাক করার জিনিস দাঁড়িয়ে আছে। আমার সামনে বৃষ্টি দাঁড়িয়ে আছে, পরনে একটা সাদা তোয়ালে, মাথায় কাপড় পেঁচানো, চুলের আগা থেকে পানি পড়তেছে, মনে হচ্ছে এক্ষুনি গোসল করে বের হলো। আমি নিজেকে সামনে নিলাম। বৃষ্টি আমার দিকে তাকিয়ে তো লাল বেগুন আর হওয়ারই কথা। সেদিন যে পরিমাণ রাগিয়েছি
তাতে তো মনে হচ্ছে আজ আমার কপালে শনি আছে। আমি ওই ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে আছি। বৃষ্টি আস্তে আস্তে আমার সামনে আসলো। বুঝলাম আজ কিছু একটা হবে। এই ছোট লোকের বাচ্চা, তোর তো সাহস কম না, আমার বাসায় এসে পড়েছিস। আসলে ও ধান্দা, এই বাড়িতে এত এত দামি জিনিসপত্র আছে, এটা দেখে লোভ সামলাতে পারলি না, চলে এলি চুরি করতে। দেখুন, আপনার কথা ভুল হচ্ছে, আমি চুরি করতে আসি নাই। কিন্তু একটা কথা জেনে রাখিস, বৃষ্টির চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। দেখুন, আমি চোর না, আমি আপনার। চোরের মুখে বড় বড় কথা। আমি কথা বলতে যাব এমন সময় বৃষ্টি আমার গাল বরাবর ঠাস ঠাস করে একটা থাপড় বসিয়ে দিল। আমার খুব রাগ হলো, এবার কিন্তু বেশি হয়ে গেল। কি? আবার আবার আমার সাথে তর্ক? দাঁড়া, বাবাকে ডাকছি। ডাকতে হবে না, চলে আসছি। কি বলবি বল। এই ছেলেটাকে। কেন, কি হয়েছে? এই ছোট লোকের বাচ্চা আমাদের বাসায় কি করছে? আরে মা, শান্ত হ। তুই গোসল করে তো কাপড়ও পরিস নাই। পড়তে দিলে তো পারবো। মানে? এই ফকিরের ঘরে ফকির কি করছে জানো? না বললে কেমনে জানবো? আমি যখন গোসল করছিলাম তখন এই ছেলে আড়ি পেতে আমার গোসল করা দেখছিল। বলিস কি? না না, এসব মিথ্যে, আমি কিছু করি নাই। চুপ কর, চোরের মায়ের বড় গলা। বৃষ্টির কথা শুনে তো আমি জমে পাথর হয়ে গেলাম। মুহূর্তের মধ্যে এত বড় মিথ্যা কথা বলে দিল। এখন আমার কি হবে? মেয়ের কথা তো বাবা অবিশ্বাস করবে না। আর আমি তো একটা সামান্য রিক্সা চালক, কোন দুঃখে আমার কথা শুনতে যাবে? এই ছেলে, এই তোর বাবা তো এমন ছিল না রে। বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব, আমি কিচ্ছু করি নাই, আমি শুধু আপনার কাছে আসছিলাম। আর এসেই সুযোগ পেয়ে গেছিস। না, আপনি এসব কি বলছেন? দেখ, একদম বাহানা পাকাবি না, তুই ধরা পড়ে গেছিস। আমি কিছু করি নাই। এই চুপ, তোর সাহস দেখে অবাক হচ্ছি। আমার বাসায় এসে আমার মেয়ের দিকে খারাপ নজর দেস? না, তোকে তো শাস্তি পেতেই হবে। প্লিজ আমার কিছু করবেন না, আমি কিচ্ছু করি নাই। চুপ কর, ফকিরের ঘরে ফকির। আমি নিশ্চুপ। বাবা, এই ফকিরকে আচ্ছা মতো শাস্তি দিতে হবে, যাতে এরপর থেকে যেন এমন কাজ করতে সাহস না পায়। হ্যাঁ মা, একদম ঠিক বলেছিস। প্লিজ আমায় মাফ করে দেন। মাফ করা যাবে না, কালকে সকালে তোর বিচার হবে। কালকে করলে সে রাতের মধ্যে পালাবে, তাই এখনই বিচার করো। ঠিক বলেছিস। আমি কি করব বুঝতে পারতেছি না। এত বড় মিথ্যা অপবাদ পাবো তা কখনো ভাবতেও পারিনি। কি করে বাঁচবো এদের হাত থেকে? চেয়ারম্যান সাহেব বিচার তো করবেই, কারণ সে তার মেয়ের কথা কখনো অবিশ্বাস করবে না, বরং আমার কথাকে অবিশ্বাস করবে। আমি এখন যতই গলা ফাটিয়ে সত্যিটা বলি না কেন, কেউ বিশ্বাস করবে না। চেয়ারম্যান কিছুক্ষণ বসে থেকে কি যেন ভাবলো, তারপর দাঁড়িয়ে আমার কাছে আসলো আর বললো, মা, আজকে প্রথম দিন ক্ষমা করে দে। আর এটা তেমন বড় কোনো অপরাধ নয়। কি বলছো বাবা, ক্ষমা করে দিব? হ্যাঁ, শুধু একটুকু কারণে কেউ বিচারে বসবে না, বরং আমার নাম খারাপ হবে। কিন্তু বাবা। কোনো কিন্তু না। বৃষ্টি আরো কি যেন বলতে চাইলো, কিন্তু চেয়ারম্যান সাহেব তাকে থামিয়ে দিল। বৃষ্টি এটা মানতে পারছে না, কোন রকম রাগকে কন্ট্রোল করে আমার সামনে আসলো। তোর কপাল খুব ভালো, আজ শুধু বাবার জন্য বেঁচে গেলি, এরপর আর বাঁচতে পারবি না। আপনি আমার মিথ্যা অপবাদ কেন দিচ্ছেন? আবার মুখে মুখে কথা বলিস। মা, তুই শান্ত হ, আর উপরে যা, আমি ওর সাথে কথা বলছি। বৃষ্টি মুখ ভেঙচিয়ে রাগে টকবক করতে করতে উপরে হাঁটতে লাগলো। কিছুক্ষণের মধ্যে চলেও গেল। এবার চেয়ারম্যান সাহেব পাশে থাকা সোফায় বসে পড়লো। কেন আসছো? আসলে আঙ্কেল, আপনার টাকাটা। ও, কত টাকা আনছো? এই তো। এত কম কেন? ভালো ভাড়া হয়নি। ভালো ভাড়া হয় নাই তো আমি কি করব? আমার টাকা যথাযথ চাই। জি আঙ্কেল, কালকে থেকে আর হবে না। কথাটা মনে থাকে যেন। জি অবশ্যই থাকবে। এবার আসতে পারো। জি, চেয়ারম্যান সাহেবকে বিদায় জানিয়ে আমি বাসার দিকে রওনা হলাম। রাস্তায় অনেক অন্ধকার, আশেপাশে কিছু দেখা যাচ্ছে না। খুব বড় বিপদে পড়ে গেলাম। এত অন্ধকারে আমি একা বাসায় কি করে যাব? মাথায় কাজ করছে না। হঠাৎ দেখলাম পাশে একটা ছোট্ট দোকানে টিম টিম করে আলো জ্বলছে। দেখে মনের মধ্যে এক কোণে আনন্দ অনুভব হলো। আর দেরি না করে সেই দোকানে চলে গেলাম। সেখানে এসে দেখি এক বৃদ্ধ লোক বসে আছে। আমি তার সাথে কথা বললাম।
আমার বিপদের কথা খুলে বললাম। সে অত্যন্ত দুঃখের সাথে বলল তার কোনো সাহায্য করার সামর্থ্য নাই। এটা শুনে আমিও খুব নারাজ হলাম। লোকটার দোকানে তেমন কিছু নেই, শুধু কিছু খাবার জিনিস আর মুদিখানার কিছু জিনিসপত্র। এর মধ্যে আমার চোখ পড়লো এক কোনায়, দেখলাম আগুন জ্বালানো গ্যাস লাইট আছে, যার উল্টা পার আলো থাকে। দাম শুনলাম মাত্র 10 টাকা। পকেটে আমার 10 টাকাই ছিল, উপায় না পেয়ে সেটা দিয়েই কিনে নিলাম। তা না হলে আমায় তো বাসে যাওয়া হবে না। তারপর সেটা নিয়ে রওনা হলাম। অন্ধকার রাত, চারিদিকে শুধু ধুধু অন্ধকার, চারপাশটা ঝিম ধরে আছে, কোনো সারা শব্দ নেই। তারপর সেটা নিয়ে রওনা হলাম। অন্ধকার রাত, চারিদিকে ধুধু অন্ধকার, ভয়ও কাজ করতেছিল। তবে আমি সেটাতে না থেমে চলতেই থাকলাম। বেশ কিছুক্ষণ পর বাসায় এসে পৌঁছলাম। বাসায় আসতে বুকের ভিতরটা ধুপ করে উঠলো। মনে হলো আজ মনে হয় আব্বু বকবে, কারণ রাত করে বাসায় ফিরছি। আবার মনে হলো আমার তো বাবা মা আর দুনিয়াতেই নেই, আমি চির এতিম হয়ে গেছি। কথাগুলো ভাবতেই চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। আমি তাড়াহুড়ো করে বাসার দরজা খুললাম, এরপর ভেতরে যেয়ে ভেতর থেকে আটকে দিলাম আর রিক্সার কাছে ঘুমিয়ে গেলাম। ঘুম ধরতে অনেকটা সময় লাগলো। এক ঘুমে সকাল হয়ে গেল। সূর্য মামার সকালের মিষ্টি আলো এসে আমার কপালে পড়লো, কানে ভেসে আসলো পাখিদের মিষ্টি মধুর গান। তার সঙ্গে আরো একটা আওয়াজ পেলাম, কিন্তু ঠিক বুঝতে পারলাম না। তাই ভালো করে কান পাতে দেখি দরজায় কে যেন ডাকছে। বিছানা ছেড়ে উঠে পড়লাম। দু চোখ ভরা ঘুম নিয়ে দরজার দিকে এগিয়ে আসলাম। ঘুমের ঠেলায় চোখ বন্ধ হয়ে গেছে, তাকাতেও পারছি না। জোর করে তাকিয়ে দরজার তালা খুললাম। এরপর ছিটকিনি খুলতে যাব, খুললাম। তখন হয়ে গেল আসল কাহিনী। ছিটকিনি খুলতেই ওপাশ থেকে কে যেন ধাক্কা দিল। ঘুমের ঘোর না ছোটার কারণে নিজেকে সামলাতে পারলাম না, দরজায় বাড়ি খেয়ে পড়ে গেলাম। তবুও কোনো কথা ছিল না। আমি পরিচিত, কোনো সমস্যা নেই, কিন্তু তখন আমার পায়ের সাথে উঠুস খেয়ে ও আমার উপর পড়ে গেল। এবার তো আমার ঘুম নানির বাড়িতে পালিয়ে গেল। আউ বলে চিৎকার দিলাম, বড় বড় চোখ করে তাকালাম। আর তাকাতেই মনে হলো আমার শরীর দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হয়ে গেল। চোখ খুলতে দেখি আমার উপর জ্যান্ত এক মেয়ে পড়ে আছে। আর সেটা অন্য কেউ না, সেটা আমার পেতনি থুকু নীলা। নীলা আমার গায়ের উপর পড়ে আছে আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মন চাচ্ছে তার এমন নেশাভরা দৃষ্টিতে হারিয়ে যাই, কিন্তু নিজেকে সামনে নিলাম আর বিরক্তিকর ভাব নিয়ে বললাম, আরে পেতনি তুই বাবু। আমি কখন আসলি? এক্ষুনি। এবার উঠ, মানুষ দেখলে কেলেঙ্কারি হবে। উঠছি। নীলা অনেক লজ্জা পেল, যেটা তার লাল নাক বলে দিল। মেয়েরা লজ্জা পেলে নাকি তাদের নাক লাল হয়। আজ খেয়াল করলাম পেতনির নাক লাল হয়ে গেছে। লজ্জা ভরা মুখ নিয়ে দাঁড়িয়ে গেল। আমি ওর মাটিতে পড়ে না থেকে উঠে দাঁড়ালাম। সকাল সকাল মাটিতে উল্টে দিতে হলো। তুই এই এত সকাল আসলি কেন? কুত্তা, এটাকে সকাল বলে? দুপুর হতে চললো। কি? জি স্যার, যান হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবার দিচ্ছি। আমি জানতাম আজ তুই ঘুম থেকে উঠবি না। তাই নাকি? যা, আর আমি দেখি তোর রান্নাঘরে কি কি আছে। দেখ, এসব ঝামেলা তোকে করতে হবে না, আমি বাইরে খেয়ে নেবো। চুপ, বাহিরের খাবার খেতে হয় না, ওখানে কত পোকামাকড় পড়ে থাকে। আবার পেট পুড়ে খেতে গেলে অনেক টাকা লাগে। তার চেয়ে বরং আমি রান্না করে দিচ্ছি, তুই খেয়ে নে, যা। কিন্তু একদম কথা বলবি না, যা এখান থেকে। আমি বেচারার কিছু বললাম না। বাড়ি আমার, জায়গা আমার, অথচ পেতনির ধমক শুনতে হচ্ছে। কি দুনিয়া মায়েরি! আমি বেচারা ভেজা বিড়াল হয়ে টিউবওয়েলে চলে আসলাম। এসে হাত মুখ ধুয়ে নিলাম। এসে দেখি কেবল পেতনি রান্না করতে লাগলো। আমিও নীলার কাছে গেলাম ওকে সাহায্য করব বলে। নীলা আমায় বললো পেঁয়াজগুলো কেটে নিতে। আমি পেঁয়াজ কেটে দিলাম। তোর বউ আসলে কি আমায় এভাবে আসতে দিবি? কখনো না। জানতাম, আমি জানতাম তুই 1 নম্বর হারামি। বউ পেলে তো আমায় ভুলেই যাবি। তাহলে বউটা তুই হয়ে যা। বুদ্ধিটা খারাপ না, কারণ আমি ছাড়া তোকে কেউ সোজা করতে পারবে না। হ্যাঁ, তাই তো বলছি। আমার চেয়ে ভালো মেয়ে দেখলেই বলবি। এই পেতনি, তুই কে রে? সর আমার বাসা থেকে। ধন্যবাদ ডায়লগটা মনে করিয়ে দেওয়ার জন্য। হারামি তুই? তুই? আচ্ছা হলাম, এবার খেতে দে। তারপর আমি মাটি ফেলে বসে পড়লাম। পেতনি আমায় খেতে দিল, আমার সাথে নীলাও খেতে বসলো। দুজনে খেয়ে দিয়ে উঠলাম। এবার বাসায় যা। আর একটু তোর সাথে থাকি। পারলি নাকি? আমি এখন রাস্তায় বের হব। ও চল, আমি তোকে কলেজে রেখে আসি। চল। চল। তারপর আমি নীলাকে রিক্সায় করে কলেজ পর্যন্ত এগিয়ে দিলাম আর আমি আমার কাজে বেরিয়ে পড়লাম। সারাদিনটা ভালোই কাটলো। সন্ধ্যায় বাসায় আসার সময় একটা ভাড়া পেলাম। যেতে হবে অনেক দূর, তার জন্য অনেক টাকা দেবে, মানে ভাড়া যত হয় তত টাকা দেবে। মন যেতে চাচ্ছে না, কিন্তু ভেবে দেখলাম যে আমার টাকা শর্ট আছে, এই ভাড়াটা পেলে তা পূরণ হবে।
তাই আর ভাবাভাবি না করে রাজি হয়ে গেলাম। ভদ্রলোকটা রিক্সায় উঠে বসলো, আমি চালানো শুরু করলাম। চারিদিকে ধুধু অন্ধকার। আমার কাছে কালকের লাইটটা আছে, ওটা ধরে সামনে এগোতে লাগলাম। ভালো মতোই চলছিলাম, আর কিছুক্ষণের মধ্যে গন্তব্যে পৌঁছে গেলাম। ভদ্রলোকটা আমার হাতে টাকা ধরে দিল আর হাসি মুখে বিদায় হলো। লোকটা আচরণে খুব মুগ্ধ হলাম। আসলেই লোকটা খুব ভালো ছিল। আমিও হাসি মুখে লোকটাকে বিদায় দিলাম। এরপর আবার নিজ বাড়ির দিকে রওনা হলাম। বলতে গেলে একটু ভয় ভয়ও লাগছিল। চারপাশে কেউ নেই, পুরাই নির্জন এলাকা। অনেকদিন আগে শুনেছি এখানে নাকি ডাকাত বসতো, ফলে রাতে কেউ যাতায়াত করতে পারতো না। আমার মাথায় এসব ফালতু চিন্তা ভাবনা আসতে লাগলো। আসলে ভয়ে থাকলে মাথায় ভয়ের চিন্তা বেশি হয়, আমারও হলো। এসব ভাবনা করতে করতে সামনে এগোচ্ছিলাম। হঠাৎ দূরে দেখলাম একটা আলো জ্বলে উঠলো। অন্ধকার রাত হওয়ার জন্য আলোটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি ভাবলাম হয়তো কোনো মানুষ হবে, কিন্তু আশপাশটা জুড়ে একটাও বাড়ি ঘর নেই, পুরাই নির্জন। এরই মধ্যে হঠাৎ আরো একটা আলো জ্বলে উঠলো, কিন্তু এটা এবার অন্যরকম, মনে হচ্ছে আমার দিকে ধেয়ে আসছে। একটু পর খেয়াল করলাম সত্যি সত্যি ওই দুই আলো আমার দিকে ধেয়ে আসছে। আমি কিছুটা ভয় পেয়ে জোরে টান দিলাম। আশেপাশে কেউ নেই, নিশ্চয়ই আমার কাছে এসছে। রিক্সার গতি বাড়িয়ে দিলাম, কিন্তু সফল হতে পারলাম না। হঠাৎ সামনে আরো দুইটা আলো জ্বলে উঠলো। এবার তো আমি শেষ, বুঝতে আর বাকি হলো না। তবুও হাট ছাড়লাম না, সামনে যেতেই থাকলাম। কিছু দূর আসতেই কয়েকজন লোক এসে আমার সামনে দাঁড়িয়ে গেল। জীবনে কখনো ডাকাত দলদের দেখি নাই, আজ দেখার সুযোগ হলো। ভাবতে পারিনি এভাবে দেখা হবে। সকার মুখে মানকি টুপি, কারো মুখ দেখা যাচ্ছে না। আমার শরীর কাঁপতে শুরু করলো, গরমে শরীর দিয়ে ঘাম বেরোতে লাগলো। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। কোনো উপায় খুঁজে না পেয়ে রিক্সা থেকে নেমে গেলাম। আমার নামা দেখে ওরা একটু সাধারণ হয়ে দাঁড়িয়ে গেল। আমার চারিদিকে ডাকাত দল, মাঝখানে আমি একা। তাদের দেবার মতো আমার কাছে কিচ্ছু নেই। পকেটে কয়টা টাকা আছে আর বাবার রেখে যাওয়া রিক্সা, আর আমি ডাকাত দল। রিক্সার উপর নজর দিল। ওরা হাতে ছুরি বের করে বলল আমার কাছে যা যা আছে তা সব যেন বের করে দেই। কোনো উপায় পেলাম না, এতগুলো লোক আর আমি একা। কোন রকম টেরা বেঁকা করতে গেলেই উপরে পৌঁছে যাব, তাই কোন রকম টেরা বেঁকা না করাই ভালো। আমার দেরি হওয়া দেখে ওদের মধ্যে থেকে একজন এসে আমার পকেট থেকে টাকা বের করে নিল। এক হাতে তার ছুরি, অন্য হাত দিয়ে আমার পকেট খুঁজতে লাগলো। অবশেষে আমার কাছে থাকা সব টাকা নিয়ে নিলো, এমনকি রিক্সাটাও বাকি রাখলো না। আমি অনেক আকুত মিনতি করলাম, কিন্তু কেউ আমার কথা শুনলো না। কেউ আমার কথাই শুনলো না, উল্টো মেরে ফেলার হুমকি দিয়ে দিয়ে পাঠালো। মন খারাপ করে আমি চলে আসতে লাগলাম। চেয়ারম্যান সাহেবকে কি জবাব দেবো তা ভেবে পাচ্ছি না। আমার শেষ সম্বলে এই রিক্সাটাও চলে গেল। এখন কি করে আমি আমার বাবা মায়ের ঋণ শোধ করব? চেয়ারম্যান সাহেব টাকা না পেলে তো কি করবে কে জানে। ভাগ্যের সাথে তো আর মারামারি করতে পারবো না। যদি মারামারি করতে পারতাম তাহলে আর এভাবে বাসায় ফিরতাম না। কি করে যে মুখ দেখাবো আমি, এসব ভাবতে ভাবতে বাসার দিকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলাম। মনটা খুব খারাপ লাগছে, কি হতে কি হয়ে গেল। আমি বারান্দায় বসে পড়লাম। একটু পর চলে এলো। লোকে বলে না, যখন বিপদ আসে তখন ভালোবাসা জানলা দিয়ে পালায়। আমার বেলায় পালানোর টাইম পেলো না। বসে একটু আরাম করতে না করতেই আমার জম এসে হাজির হলো। চেয়ারম্যান সাহেবের লোক চলে আসলো। কি আর করার, অপরাধীর মতো চেয়ারম্যান সাহেবের লোকের সাথে রওনা হলাম। চেয়ারম্যান সাহেবের বাসায় আসতেই বুকটা কেঁপে উঠলো। ভেতরে যেতেই বৃষ্টি সামনে পড়লো। কিছু বললাম না, অপরাধের মতো মাথা নিচু করে নিলাম। বৃষ্টি আমাদেরকে খুব কিসবিস করছে। এবার চেয়ারম্যান সাহেব আসলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। কলার গাছের মতো হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? টাকা দে। আসলে চেয়ারম্যান সাহেব, আজকেও টাকা কম আনছিস তাই না? না মানে সব টাকা ঠিকই ছিল, কিন্তু কিন্তু কি? রাস্তায় ডাকাত দলেরা ধরে আমার রিক্সা সহ টাকা পয়সা কেড়ে নিয়েছে। কি? হ্যাঁ, আমি অনেক চেষ্টা করেও নিজেকে বাঁচতে পারি নাই। এসব কাহিনী অন্য কাউকে শোনাবি। আইসে কাহিনী শোনাতে, এখন টাকা দিতে পারছে না তাই মিথ্যা কাহিনী শুনিয়ে দিচ্ছে। সত্যি চেয়ারম্যান সাহেব, আমি মিথ্যে বলছি না। আমি অত কিছু জানি না, আমার টাকা চাই। আমি আপনার টাকা পরিশোধ করে দেব। কালকে সকাল পর্যন্ত হোক, তোকে সময় দিলাম, এর মধ্যে আমার টাকা চাই। কিন্তু হ্যাঁ, আর না পেলে তো তুই ভালো করে চিনিস। জি। এবার যা। আমি আর কিছু বললাম না, ওখান থেকে চলে আসলাম। সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে দরজা খুলে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসে না। মাথায় চিন্তা শুরু হলো। কালকের কথা তো বলে আসলাম, কিন্তু কালকে কোথা থেকে টাকা দেব? আমার কাছে তো একটা টাকাও নেই। এরকম চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। ঘুমানোর জন্য একটু চিন্তা মুক্ত হলাম, কিন্তু হঠাৎ করে এসব কথা মনে হতেই ঘুম থেকে লাফিয়ে উঠতেছি। এভাবেই সকাল হয়ে এলো। ঘুম থেকে উঠে বারান্দায় বসে আছি। জানি না চেয়ারম্যান সাহেব কি করবে আমার সাথে। টাকা না পেলে নিশ্চয় রেগে যাবে। মনে মনে যা ভাবলাম তাই হলো। একটু পর চেয়ারম্যান সাহেব আসলো আর আমায় বললো টাকা কই। আমি অপরাধীর মতো মাথা নিচু করে বসে রইলাম, যার ফলে চেয়ারম্যান সাহেবের বুঝতে একটু অসুবিধা হলো না যে আমি টাকার জোগাড় করতে পারি নাই। এবার চেয়ারম্যান সাহেব কিছুটা রেগে গেল। আমি কিছু বলতে চেয়েও সাহস করে উঠতে পারলাম না।
তার কারণে মাথা নিচু করে বসে থাকলাম। চেয়ারম্যান সাহেব আচ্ছা মতো আমায় বকাঝকা করলো। আমি কোনো কথা না বলে নিচ দিকে মাথা করে বসেই থাকলাম। চেয়ারম্যান সাহেব অবশেষে একটু দম নিলেন, তারপর পুরো গ্রামের মানুষকে এক জায়গায় একত্রিত করলেন আর আমায় আসামি হিসেবে গণ্য করলেন। বিনা অপরাধেও আজ আমি আসামি। যাই হোক, বিচার শুরু হলো। দোষ আমার হলো, আমি নাকি কোনো কাজ কাম করি না, রাস্তায় রাস্তায় আড্ডা দিয়ে বেড়াই, মেয়েদের দেখলেই টিজ করি, রিক্সা নিয়ে গিয়ে ঠিক মতো ভাড়া মারি না, আর সন্ধ্যায় এসে ইচ্ছে মতো একটা বাহানা বানিয়ে শুনিয়ে দেই। চেয়ারম্যান সাহেব আমায় অনেক বুঝিয়েছেন আমি যাতে ভালো করে কাজ কাম করি, বাবার ঋণ শোধ করে দিই, তবু আমি কোনো কাজ করি না। এসব কথা আমার নামে বলা হলো, যার ফলে পুরো গ্রামের মানুষের চোখে আমি অপরাধী হয়ে গেলাম। আমি কিছু বলতে যেও পারলাম না, কারণ এই মিথ্যার দুনিয়ায় সত্যের কোনো বিচার নেই। আর গ্রামের চেয়ারম্যান সাহেব যেখানে আমার নামে বিচার দিচ্ছে, সেখানে আমি একজন সামান্য একটা রিক্সাওয়ালা কি করতে পারি? তাই মুখ বুজে সইতে লাগলাম। কিছুক্ষণ পর নীলা এসে আমার পক্ষ হয়ে অবজেকশন করলো, বললো আমার নামে সকল দোষ নাকি মিথ্যে। আমি বুঝে গেলাম এতেও কোনো লাভ হবে না, আর হলোও না। এতগুলো প্রমাণের কাছে নীলা একা কি প্রমাণ করবো? তবুও নীলা ইচ্ছে মতো চেষ্টা করলো আমায় বাঁচানোর, কিন্তু পারলো না। অবশেষে বিচারের রায় হলো আমি চেয়ারম্যান সাহেবের বাসার কাজের লোক হয়ে থাকতে হবে। প্রমাণের ভিত্তিতে আমি যেহেতু কাজ করি না, সারাদিন ঘুরে বেড়াই, তাই আমার একজনের অভিভাবক দরকার। আর যেহেতু চেয়ারম্যান সাহেব আমার কাছ থেকে অনেক টাকা পাবে, সেহেতু চেয়ারম্যান সাহেবের বাসায় আমি কাজের লোক হিসেবে থাকতে হবে। আমি কিছু বললাম না, কিন্তু নীলা এর সাথে অমত পোষণ করলো। যথেষ্ট কারণ না দেখানোর কারণে নীলার এই অমত কোনো কাজে আসলো না। বিচারের রায় ঘোষণা করা হলো, যে যার মতো চলে যেতে লাগলো। আমি মাটিতে বসে পড়লাম, ভাবলাম হয়তো এটাই আমার জন্য ভালো, একজন অভিভাবক থাকলে অনেক সুবিধা পাবো। নীলা আমার কাছে আসলো আর আমার পাশে বসলো। আমি চোখ তুলে নীলার দিকে তাকলাম, তখন নীলা আমায় বললো, এটা কি হলো? নিজের চোখেই তো দেখলি। আমি জানি এসব মিথ্যে, কিন্তু তুই এর প্রতিবাদ কেন করলি না? গ্রামের সবাই এটা বিশ্বাস করছে আর তুইও করে নে, এটাই সত্যি। না, এটা সত্যি না। আমি আমার ওবায়দুলকে চিনি। তোর মানে? বুঝবি না। ও, এরপর চুপচাপ হয়ে বসে রইলাম। গ্রামের সবাই চলে গেল, চেয়ারম্যান সাহেবও চলে গেল, থাকলাম শুধু আমি আর নীলা। কিন্তু চেয়ারম্যান সাহেব হঠাৎ আবার আসলো আর বললো খুব তাড়াতাড়ি যেন তার বাসায় হাজির হই। আমি মাথা নাড়া দিয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। চেয়ারম্যান সাহেব চলে গেল, তখন নীলা আমায় বললো, তুই এসব মুখ বুজে কেন সহ্য করছিস? কেন, এতে খারাপের কি হলো? বাইরে থাকলেও কাজ করতে হবে, আর চেয়ারম্যান সাহেবের বাসায় গেলেও কাজ করতে হবে। কিন্তু আমার ভয় হচ্ছে। এখানে ভয় করার কি হলো? আজব তো। ভয় হলো ওই চেয়ারম্যান সাহেবের একটা শাকচুনি মেয়ে আছে না, ওকে নিয়ে। আর তোকে নিয়ে আমার ভয় হয়। কেন? আমার পিচ্চিটাকে যদি ওই রাক্ষসী কেড়ে নেয়। মানে? আমি অত মানে মানে বুঝি না। আমি তোরে ভালোবাসি, আর তোকেও বাঁচতে হবে। দ্বিতীয় কারো দিকে নজর দিলে তোর চোখ তুলে নেব। কি বললে? চোখ তুলে নেব। না, তার আগে। কেন? আমি বললাম আমি তোকে দার বলবো না। নীলা দুই চোখে হাত দিয়ে চোখ আড়াল করে দৌড় দিল। বুঝলাম অনেক লজ্জা পাইছে। আমি মুচকে হাসলাম। একটু পর উঠে আমার জামা কাপড় গুছিয়ে রওনা হলাম। বাড়িতে ভালো করে তালা দিয়ে দিলাম, ব্যাগ নিয়ে হাঁটছি। আজ মায়ের কথা খুব মনে পড়ছে, মাকে দেখতে মন চাচ্ছে, কিন্তু তারা তো আর নেই। নিজের মনকে নিজেই সান্ত্বনা দিলাম, যারা চলে গেছে তাদের মায়ায় পড়ে কি লাভ, বরং সেসব ভুলে আমায় সামনে এগোতে হবে। আমার মায়ের খুব ইচ্ছে ছিল আমার ছেলে একদিন খুব বড় হবে। জানি না সে ইচ্ছে পূরণ করতে পারবো কিনা, তবু অনেক চেষ্টা করব। আমি জানি আমার মা বাবা আমার জন্য কিছু রেখে যেতে পারেননি, কিন্তু বুক ভরে দোয়াটা করে গেছেন, আর এটা আমার কাছে মহামূল্যবান জিনিস। এসব চিন্তা করতে করতে চেয়ারম্যান সাহেবের বাসায় চলে আসলাম। বৃষ্টিও তো আমায় দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। প্লিজ আজকে যেন বাসায় না থাকে, শুরুতে অপমান হতে চায় না। এসব ভেবে গেট খুলে ভেতরে গেলাম। ভেতরে যেতেই চমকে গেলাম। কথা বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আমার বেলাতেও তাই হলো। ভেতরে আসতে দেখে বৃষ্টি দরজা দিয়ে বের হচ্ছিল। আমায় দেখে তো রাগে লাল হয়ে গেল। জানি না আজ কি হতে চলেছে। এই ফকিরের ঘরে ফকির, তুই আবার এখানে এসেছিস? তোর তো সাহস কম না? বেরিয়ে যা বলছি। আসলে আমায় ও, টাকার লোভ সামলাতে পারছিস না, তাই বারবার আসছিস। শোন, এসব চুরির ধান্দা করে লাভ নেই। আমায় কিছু বলতে না দিয়ে বৃষ্টি আমায় আচ্ছা মতো ধুয়ে নামালো। আরো অনেক কথা বললো, যেগুলো কাজ আমার দাদারাও হয়তো করে নাই। হঠাৎ চেয়ারম্যান সাহেব বৃষ্টির কথা শুনে বাইরে আসলো আর বলল, মামুনি, অবায়দুল আজ থেকে আমাদের বাসায় থাকবে। হোয়াট? কি বলছো এসব? একটা রাস্তার ছেলে আমাদের সাথে থাকবে? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আমার কথাটা শোনো, ও আজ থেকে আমাদের বাসায় কাজের লোক হিসেবে থাকবে।
এই ফকিরের ঘরে ফকির কিনা আমাদের কাজের লোক হবে? হ্যাঁ, ওকে দেখলে তো আমার মাথা গরম হয়ে যায়। ওকে তাছাড়াও ও এই বাড়িতে থাকবে না। মামুনি, ওবায়দুল খুব ভালো ছেলে। ছি বাবা, এর আগের দিনের কথা কি তুমি ভুলে গেছো? ও সব আর করবে না। না, ওকে এই বাড়িতে থাকতে দিব না। জেদ করে না, আমি যখন বলেছি তখন থাকবে। কিন্তু কোনো কিন্তু না। যা, কোথায় যাবি? আপত্তি থাকা সত্ত্বেও জোরপূর্বক বৃষ্টি রাজি হলো। মুখটা কেমন যেন বর্ষাকালের মেঘের মতো হয়ে গেল। রাগে গজ গজ করতে করতে চলে গেল। চেয়ারম্যান সাহেব আমায় আমার থাকার ঘর দেখিয়ে দিল। আমি ঘরে যেয়ে জামা কাপড় রেখে কাজে লেগে গেলাম। গরুর খামার, যেখানে অনেকগুলো গরু, এছাড়া ছাগলের খামার আছে। মাঠে আছে অনেক বিঘা জমি, সেখানে চাষ করা হয়। আজ থেকে নাকি এসব আমায় সামলাতে হবে। কোনো আপত্তি না করে কাজে লেগে গেলাম। একে একে শুরু করলাম কাজ। প্রথম প্রথম একটু কষ্ট হলো, বলতে গেলে একটু না অনেক কষ্ট হলো। তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেল। সারাদিন কাজ করি, খেতে আসলেই খাবারের সাথে বৃষ্টির অপমান একদম ফ্রি থাকবেই। আর বিকেলে মাঠে বসে আমি আর নীলা গল্প করি। চারিদিকে পাখিদের গান, ক্ষেত ভরা ধান, বাতাসে সবাই তালে তালে নাচতেছে। এসব পরিবেশে দুজন বসে থাকি। সারাদিন ক্লান্ত হয়ে যখন নীলার কাছে আসি, তখন এই মন জোড়ানো পরিবেশ আর মায়াবী সেই চাহনি দেখে সব ক্লান্তি হারিয়ে যায়। নীলার সবকিছু আমার খুব প্রিয়। তার মধ্যে উন্নত হলো ওর রাগ। নীলা যখন রাগ করে তখন তাকে একদম হেব্বি লাগে। মন চায় সারা জীবন ওর রাগ দেখি। সেজন্য আমি প্রায় সবসময় ওকে রাগাতাম। নীলা সব থেকে বেশি রেগে যেত একটা বিষয়ে, সেটা হলো আমার মুখে অন্য কোনো মেয়ের প্রশংসা। আমি প্রায় সময় এটা করতাম, অযথা একটা মিথ্যা কথা বলে ওকে রাগে দিতাম। যখন অনেক রেগে যেত তখন আমায় ধরে মারতো, শুরু করতো। আর তাতেও রাগ না কমলে কান্না করতে লাগতো। ওর কান্না আমার খুব খারাপ লাগতো, সহজে পারতাম না। তাই হাজারটা বাহানা করে ওর মুখে হাসি ফিরিয়ে আনতাম। এমনই একদিন হলো কি, সকাল থেকে উঠে কাজ কাম করলাম। বৃষ্টির অপমান তো আছেই, এখন আমিও বৃষ্টির মুখে মুখে কথা বলি, কারণ মানুষের একটা ধৈর্যের সীমা থাকে। সারাদিন কাজ করলাম, বৃষ্টি আমার অনেক অপমান করার চেষ্টা করলো, কিন্তু আগের মতো আর সফল হয় না। তাই কয়েকদিন থেকে খেয়াল করছি কেমন অন্যরকম ব্যবহার করছে। যে মেয়েটা আমায় দু চোখে দেখতে পারে না, সেই মেয়ে আমার সাথে সাথে থাকে, আমায় নিয়ে ঘুরতে যায়, আমার সাথে ভালো করে কথা বলে। ব্যাপারটা বুঝে উঠতে পারে নাই, ভাবলাম হয়তো ভালো হয়ে গেছে। মানুষ তো সবসময় আর এক থাকে না, হয়তো তার ভুল বুঝতে পারছেন, তাই এখন ভালো হয়ে গেছে। আমি ব্যাপারটাকে সাধারণভাবে নেই। এরপর যখন বিকালে নীলার সাথে দেখা করতে যাই, তখন এসে দেখি নীলা আগে থেকেই বসে আছে। আমি যে নীলার পাশে বসি, কিন্তু নীলা অন্যদিকে তাকায়। এবার আমি আমার মাথাটা নীলার কোলে রাখলাম। নীলার মুখের দিকে তাকিয়ে দেখি নীলার ঠোঁট কাঁপতেছে। এই পেতনি, তোর মনে কি চলছে রে? কই কিছু না তো। তাহলে তোর ঠোঁট কাঁপে কেন? এমনি। বল। পিচ্ছি, আমায় কবে তোর ঘরে নিয়ে আসবি রে? আমি জানতাম তোর মনে কিছু একটা চলছে। হুম সময় হলেই নেবে রে, আগে চেয়ারম্যানের ঋণ শোধ করি। হুম চেয়ারম্যানের বাসায় থাকতে থাকতে ওর জামাই হোস না। কথাটা একদম ভুল নয়, চেয়ারম্যানের মেয়েটা কিন্তু হেব্বি। এই ভয়টাই আমি পাচ্ছিলাম। তোর মতো লুইচা ছেলে যে কি কি করতে পারে তা আমার ভালো করেই জানা আছে। আরে আমি তো বৃষ্টির নামই জানি না। ও, নামও তাহলে জানা হয়ে গেছে? আরও যে কি কি করেছিস। হুম। হুম এখন ভালো লাগছে। কয়দিন পর ভালোবাসবি। তারপর এই নীলাকে কে চেনে, আমায় লাথি দিয়ে চলে যাবি। আমি জানি তো, এই জন্যই আমি তোকে আসতে দিতে চাইছিলাম না। আমি তোকে হারাতে চাইছিলাম না। নীলা কথাগুলো বলতে বলতে কান্না করে দিল। বুঝলাম না বৃষ্টির কথা বলতে এত রেগে গেল কেন। অন্য মেয়ের কথা বললে এত রাগে না। আরে আরে আমার পেতনি রে, আমি তোকে বিয়ে করব, তুই কি করবি? হুম তাহলে কাঁদিস কেন? আগে বল, আর কোনোদিন বৃষ্টির দিকে তাকাবি না? তোর কসম, বৃষ্টির দিকে খারাপ নজরে তাকাবো না। আই লাভ ইউ টু। এভাবে আরো কিছুক্ষণ গল্প করে চলে আসলাম। পরের দিন সকালে আমি কাজ করছিলাম, তখন বৃষ্টি আমার কাছে আসলো আর খুব মিষ্টি কণ্ঠে ডাক দিল। বলো। ওবায়দুল, আমার একটা হেল্প করবে প্লিজ? কি? আমার বিএফ আছে, সে আমার ওপর অনেক রেগে আছে। আমি কি করতে পারি? প্লিজ বলো না কি করে ওর রাগ ভাঙাবো। বেশি কিছু না, খোঁজ নিয়ে দেখো ওই ছেলের দুশ্মনকে, আর তার সাথে প্রেমের অভিনয় করো। তোমার বিএফ এর সামনে ছেলেটার সাথে প্রেম করার অভিনয় করো। বাহ, খুব সুন্দর আইডিয়া। এবার যাও, আমার কাজ আছে। কিন্তু ওর এক নম্বর দুশ্মন তো তুমি, আর আমার ভালো বন্ধুও তুমি, সো এটা তোমার করতে হবে। পাগল নাকি? আমি এসব করতে পারবো না। প্লিজ ওবায়দুল। সম্ভব না। ভুল ভবিষ্যতে যদি নীলা দেখতে পায়
তাহলে আমার কপালে শনি থাকবে। আমি নীলাকে পরে সব বলবো। আমি পারবো না। আর যদি তোমার আর নীলার এমন ঝগড়া হতো তাহলে তো কারো সাহায্য নিতে বলো। ভাবলাম তাই তো, নীলার সাথে ঝগড়া হলে বৃষ্টির সাহায্য নিতাম। প্লিজ আমাদের সম্পর্ক নষ্ট হতে দিও না, আমি বাঁচবো না। ওকে ওকে। কিন্তু একটা শর্ত, এ কথা আর কাউকে বলতে পারবে না, আমার কথা দাও। কি বলছো? নীলাকে আমি সব বলবো। ওকে, প্রমিস। কথা দিয়ে কথা না রাখলে কি হয় সেটা তো তুমি জানো। ভয় পেও না, কাউকে বলবো না। আমি রাজি হয়ে গেলাম। বৃষ্টি এমন করুণ চেহারা দেখে না রাজি হয়ে পারলাম না, কথা মতো কাজ করলাম। একটু পর আমি আর বৃষ্টি রওনা হলাম। বৃষ্টি বললো তার বিয়ে নাকি বাজারে থাকে, তাই আমি আর বৃষ্টি বাজারে গেলাম। বাজারে আসতেই বৃষ্টি আমার হাত ধরলো। লোকে দেখলে বলবে আমরা একের অপরকে ভালোবাসি। বৃষ্টির যেহেতু বিয়ে বাসে, তাহলে হয়তো আর সমস্যা হবে না, তাই আমি কিছু মনে করলাম না। কিছুক্ষণ পর বৃষ্টি বললো ওর বিয়ে নাকি আসার সময় হয়ে গেছে, তাই আমার হাত ধরতে বললো। আমি ধরলাম। ঠিক আমার সময় পাশে দেখলাম নীলা আমার দিকে তাকিয়ে আছে। বুকটা ধুক ধুক করে উঠলো। আমি তার কাছে যেতে চাইলাম, তখন বৃষ্টি আমায় আটকালো, বললো সে পরে ওকে বুঝিয়ে বলবে। আমি বৃষ্টির কথা ভেবে আর গেলাম না। নীলা দূরে দাঁড়িয়ে রইলো। এদিকে বৃষ্টি ইচ্ছে মতো যা তা করছে আমার সাথে, কখনো হাত ধরছে, কখনো গলা ধরছে, এবার তো কিস করে দিল। আমি সহ বাজারের সবাই চমকে গেলাম। নীলার চোখ দিয়ে তো পানি বেরিয়ে গেল। সে আর থামতে না পেরে আমার কাছে এসে ঠাস করে আমায় থাপ্পড় দিল। এরপর ইচ্ছে মতো বকতে লাগলো। আমি ওকে সব বলতে যেও পারলাম না, কারণ বৃষ্টিকে প্রমিস করছি আর আমি আমার কথা রাখবো। এখন হয়তো নীলা অনেক কিছু ভাববে, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। যখন বৃষ্টি তার বিএফের সাথে আবার প্রেম শুরু করবে, এটা ভেবেই চুপ থাকলাম। ছি ওবায়দুল ছি, আমি ভাবতেও পারিনি আমার ভাবনাকে তুই সত্যি করবি। খুব ভালোবাসছিলাম তোকে। নীলা এছাড়াও আরো অনেক কথা বললো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমার মুখ থেকেও আজ আমি বোকা, সবকিছু জেনেও বলতে পারছি না। বৃষ্টি আমার হাত ধরে টেনে ওখান থেকে নিয়ে চলে আসলো। নীলা ওভাবেই দাঁড়িয়ে রইলো। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। বৃষ্টি আমায় নিয়ে বাসায় চলে আসলো। আমি জিজ্ঞেস করতে সে বললো তার বিয়ে নাকি আজ আসে নাই, আর একদিন যেতে হবে। আমি রাজি হলাম না। একদিনে পেতনির যা অবস্থা, আর একদিন এমন করলে তো ও কি করবে তা নিজেও জানে না। কিন্তু বৃষ্টি উল্টাপাল্টা বুঝ দিয়ে আমায় মানিয়ে নিল। ফলে পরের দিন আবার গেলাম। আবার নীলার সাথে দেখা হলো। আজকে নীলা কিছু বললো না, আমাদের দেখে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। সেদিন রাতে বৃষ্টি আমার খামারে ডাকলো, আমিও গেলাম। তখন দেখলাম বৃষ্টি খাটো একটা ড্রেস পরে আছে, যেমনটা শহরের মেয়েরা পরে। বৃষ্টি, কেন ডেকেছো? কথা ছিল। তার আগে বলো নীলাকে কখন বলবা? বলবো না। কেন, কি বলছো? এটাই তো আমার খেলা ছিল। মানে? এই ছোট লোকের বাচ্চা, তুই কি ভেবেছিস আমি এত সহজে তোকে মেনে নিব, তোকে বন্ধু করে নেব? নেভার, কখনো না। এসব তো আমার অভিনয় ছিল। কি বলছো? এই ফকিরে ঘরে ফকির, আমায় আপনি করে বল, নয়তো জিভ টেনে ছেড়ে দেব। আপনি কেন করলেন? তোকে দেখলে আমার গা জ্বলে, মাথা গরম হয়ে যায়। তোকে কি করে এই বাসায় থাকতে দিই? আর এখন তো তুই আমার মুখে মুখে তর্ক করিস, তাই ভাবলাম তোকে এই গ্রাম থেকে তাড়াবো। সেজন্য এই ছোট প্ল্যান। আমার বলার মতো কিছু রইলো না। আকাশ ভেঙে যেন আমার মাথায় পড়লো, পৃথিবী ওলট পালট হয়ে গেল। আমি জানতাম এই গ্রামে সবাই তোকে অপরাধী ভাবলেও একজন তোকে অপরাধী ভাবে না, সেটা হলো নীলা। তাই তোর কাছ থেকে নীলাকে আলাদা করলাম। যা শুনছেন ঠিক শুনছেন। নীলা আমার ছোটবেলার বন্ধু, খেলার সাথী। ও আমায় একা ছাড়বে না। এখন ছাড়বে, আর পুরো গ্রামের মানুষ তোকে মারতে মারতে এই গ্রাম থেকে তাড়িয়ে দিবে। কেন, আমি কি করছি? না করলেও করবি, মানে? দেখতে থাক। এই কথা বলে বৃষ্টি জোরে একটা চিৎকার দিল। এরপর নিজের শরীরের কাপড় নিজেই ছিঁড়তে লাগলো। নারীর লজ্জা অত্যন্তই দামি, তাই আমি বৃষ্টিকে বাধা দিতে লাগলাম। আমি ভাবিনি যে পরের বিষয় কি হবে। বৃষ্টি কাপড় ছিঁড়তে ব্যস্ত, আর আমি ওকে বাধা দিচ্ছিলাম। এমন সময় দেখলাম চেয়ারম্যান সাহেবের একটা লোক আমাদের সামনে দাঁড়িয়ে। তখন বৃষ্টি আমার উপর পড়ে গেল আর নিজে নিজে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, ওই লোকটা। চেয়ারম্যান সাহেবকে ডাকলো। এমনকি নীলাও এসে হাজির হলো। চেয়ারম্যান সাহেব বৃষ্টির কাপড় ওর মায়ের হাতে পাঠিয়ে দিল। বৃষ্টি কাপড় পরে নিল আর সবার সামনে বলতে লাগলো আমি নাকি ওর সর্বনাশ করতে চাইছিলাম। মামুনি, কি হয়েছিল বলো তো? বাবা, এই ছেলে প্রথমে আমায় প্রেমের ফাঁদে ফেলায়, তারপর বাজারে বাজারে এখানে ওখানে ঘুরাতে নিয়ে যায়, আর আমার মন জয় করে। তার আজকে রাতে আমায় খামারে ডেকে। উফ, শান্ত হও মা। তোমরা ঠিক সময় না আসলে আমার যে কি হতো। বৃষ্টির কথা শুনে তো আমার চোখ কপালে উঠে গেল। মেয়েটা সব কি বলে? ও নিজেই তো ওর জামা ছিল,
এখানে আমার দোষ কি? নীলা আপু, আমার কি হতে যাচ্ছিল? তোমার বন্ধু আমার সর্বনাশ করতে চাচ্ছিল। নীলা, বিশ্বাস করো, ও মিথ্যে বলছে। চুপ কর, আর একটা কথা বলবি না। আমি তোর কেউ না। আজ থেকে তুই আমার কাছে মৃত। নীলা, হ্যাঁ, আমি জানতাম তুই একটু লুচ্চা, কিন্তু এতটা লুচ্চা সেটা জানতাম না। ভালোই হয়েছে, আজ তোর আসল রূপ সবার সামনে বেরিয়ে আসছে। কি বলছিস? মেয়েদের প্রতি যখন তোর এতই লোভ, তো আমায় বলতি, আমি সবটুকু তোকে দিতাম। আমি কিছু করি নাই। আজকের পর থেকে আমার সামনে আসবি না। যদি আসিস তাহলে আমার মরা মুখ দেখবি। নীলা, আমার কসম। বুকটা ফেটে যাচ্ছে। কি করে বোঝাবো আমি নির্দোষ? নিজের মানুষই যখন ভুল বুঝলো, ও তখন অন্যরা কেন বুঝবে না? তাই আমি আর কোনো কথা বললাম না। গ্রামের সবাই আমার দিকে ঘৃণার নজরে তাকালো। সবাই মিলে অনেক মারলো। শেষমেশ বিচারের রায় হলো এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তখন বৃষ্টির ভাই স্বামী এসে আমার ইচ্ছে মতো মারলো। বাধা দেওয়ার মতো কেউ রইলো না। সারা শরীরে রক্তের বন্যা বইছে। উঠে দাঁড়ানোর মতো শক্তিটুকু রইলো না। গ্রামের কয়েকজন লোক মিলে আমায় নিয়ে গিয়ে গ্রামের বাইরে ফেলে আসলো। বেশ অনেকক্ষণ আমি জ্ঞান হারিয়ে থাকলাম। এরপর জ্ঞান ফিরলো যখন দেখলাম রাত হয়ে গেছে। এখান থেকে উঠে বাজারে গেলাম। রাস্তায় টিউবওয়েলে হাত মুখ ধুয়ে নিলাম। অজানা ঠিকানায় কোথায় যাব ভেবে পাচ্ছি না। মোল বলছে আমি মরে যাব। বেঁচে থাকার আশাটাই হারিয়ে গেল। তাই হাঁটতে হাঁটতে ট্রেনের রাস্তায় গেলাম আর নিজের জীবনকে সঁপে দিলাম। ট্রেন তার গতিতে ধেয়ে আসছে। আমি চোখ বন্ধ করে নিলাম। হঠাৎ এমন সময় কে যেন আমার হাত ধরে টান দিল আর আমার পাশ দিয়ে স স করে ট্রেন চলে গেল। আমি চোখ খুলে দেখি একটা মেয়ে, কাঁধে একটা ব্যাগ, হাতে চুড়ি। সে আমার ঠাস করে থাপ্পড় দিল। তারপর আমার তার বাসায় নিয়ে গেল। অনেক বোঝালো আর বললো, যা হয়ে গেছে সেটা স্বপ্ন ভেবে ভুলে যাও আর নতুন করে জীবন শুরু করো। জীবনের অনেক মূল্য, তাই এত সহজে হার মানলে চলবে না। মেয়েটার কথা শুনে আমিও কিছুটা গলে গেলাম। ভাবলাম সত্যি তো বলছে। পাগলের মতো আত্মহত্যা করে কি লাভ? তার চেয়ে বাঁচতে হবে। তাই আমিও সিদ্ধান্ত নিয়ে ফেললাম সবকিছু ভুলে আবার নতুন করে জীবন শুরু করব। তাই মেয়েটার সাথে শহরে চলে আসলাম। মেয়েটার মা বাবা নেই, বাবা আছে, ঢাকায় এসে পড়াশোনা করে। আমিও তার সঙ্গে চলে আসলাম। ঢাকা কলেজে ভর্তি হলাম। এরপর দেখতে দেখতে চলে গেল প্রায় 10টা বছর। এখন সেই মেয়ের সাথেই আমার বিয়ে হয়েছে। আমি এখন শহরের নাম করা একজন ম্যাজিস্ট্রেট। এতক্ষণ আমার অতীতের কথা তাকে জানাচ্ছিলাম, কারণ সে জানতে চাইছিল সেদিন আমি কেন মরতে গিয়েছিলাম আর কেনই বা আমি গ্রাম ছাড়া হয়েছিলাম। তাই তাকে পুরনো সব অতীতের কথা বলে দিলাম। সে জিজ্ঞেস করলো আমি যেন গ্রামে না যাই। আর আমি বললাম যে গ্রাম আমাকে বিতাড়িত করেছে, সেই গ্রামে আমি আর ভুলেও পা দেবো না। আর তাদেরকে আমি কখনো মন থেকে ক্ষমা করবো না। আর নীলা, তাকে তো আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম। আর সেই কিনা আমাকে অবিশ্বাস করলো। অবশ্য অবিশ্বাস কেনই বা করবে না? আমি নিজের ভুলের জন্যই তো তার কাছে এতটা অপরাধী হয়েছিলাম। তবে যাই হোক, এখন আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। আমি আমার সাফল্যে পৌঁছে গিয়েছি। আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি। এটাই আমার কাছে অনেক। কারা কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না।